লাইফ অ্যান্ড কালার্স অফ বেঙ্গলে আপনাদের স্বাগতম। আমাদের সঙ্গে আছেন আজকে ডক্টর আনন্দকিশোর পাল। আমাদের আজকে বলুন, এটা ঠিক কি ব্যাপার, কোমরে ব্যথাটা ঠিক কেন হয়? নমস্কার, আমি প্রফেসর আনন্দকিশোর পাল, অস্থি শল্য চিকিৎসা বিভাগের চিকিৎসক। আজকে আমরা দর্শক মণ্ডলীর কাছে এলাম এই কারণে যে আপনারা জানেন যে চলাই হচ্ছে জীবন এবং থেমে থাকার আরেক অর্থ হচ্ছে মৃত্যু। তো আমরা বিভিন্ন সময় আমরা দেখি যে আমাদের আশেপাশে যত মানুষ রয়েছেন সকলেই বলছেন যে হয় আমার কোমরে ব্যথা। আমি হাসপাতালে চিকিৎসা করি, সেই হাসপাতালে অনেক মানুষ আসেন যে আমাকে একটু ছুটি লিখে দিন, কারণ আমি আমার ডিউটি করতে পারছি না, আমার কোমরে ব্যথা হচ্ছে। এবং অনেক রুগীরা আমরা দেখছি বিভিন্ন অফিসে কাছারিতে যারা ক্যাজুয়াল লিভ নিচ্ছেন, তার মধ্যে বেশিরভাগ মানুষই তারা দেখা যাচ্ছে তারা কোমরে ব্যথা হচ্ছে, তারা হয়তো একদিন দুদিন এমন কোমর থেকে ব্যথা পায়ে নেমে আসছে, কাজই করতে পারেননি, তার জন্য হয়তো ছুটি নিতে বাধ্য হয়েছে। তো আজকে ঠিকই ধরেছেন, আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো কোমরে ব্যথা। এবং এই কোমরে ব্যথাটা কি খুব সাধারণ একটা ব্যাপার যেটাকে আমরা সহজেই একটা ওষুধপত্র খেয়ে আমরা ঠিক করে নিতে পারি, খুবই একটা সাধারণ কোনো রোগের ব্যাপার, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো দুরারোগ্য কোনো ব্যাধির কোনো ইঙ্গিত, যেটা থেকে মানুষকে একদম সম্পূর্ণ পঙ্গু করে দিতে পারে? সেই সমস্ত আলোচনা করার জন্য আজকে আমাদের আপনাদের কাছে আসা। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। কোমরে ব্যথাটা কিন্তু অনেক রকম রোগের একটা প্রাথমিক উপসর্গ হতে পারে, যেখান থেকে একটা মারাত্মক কোনো একটা প্রবলেম, ইভেন এমনকি লাইফ রিস্কও হতে পারে। তো কতটা এরকম সমস্যা হতে পারে সেটা সব নিয়ে আলোচনা করব। বিশেষ করে কোমরে ব্যথাটা আমরা মনে করি যেটা, যে আমাদের কোমরের নিচের দিকের অংশটা যদি আমরা দেখি, সেই অংশের যে ব্যথাটা সেটা আমাদের সেটা নিয়ে লো ব্যাক পেন। এই পেনের সংখ্যা এই পেনে ভুক্তভোগীর সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে। আজকে আমাদের আলোচনাটা কিন্তু এই লো ব্যাক পেন এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, এবং কারা এটা ভুগছেন, তাদের মধ্যে বিভিন্ন রকম সমস্যা আছে, এবং তাদের কি কি ধরনের রেড ফ্ল্যাগস, অর্থাৎ তারা কি উপসর্গ হলে সতর্ক হবেন, সেসব নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করব। আচ্ছা, এটা কি শুধু বয়স্কদেরই বেশি দেখা যায়, না কম বয়সীদেরও আজকাল হচ্ছে? কিসে এই তফাৎটা হলো, কেন হ্যাঁ, এক্ষুনি যেটা আমরা বলতে যাচ্ছিলাম, এটা আগে বলা হবে নাকি আমরা শুধুমাত্র বয়স্কদের মধ্যেই দেখছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কিন্তু এখন শুধুমাত্র বয়স্কদের মধ্যে সীমাবদ্ধ নয়, ইভেন যারা ইয়াং অ্যাডাল্ট, আমাদের যুবক যুবতী, তাদের মধ্যেও দেখতে পাচ্ছি। এবং সব থেকে খারাপ যেটা, সব থেকে দুঃসংবাদ যেটা আমরা বলতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ টিন এজার, তাদের মধ্যেও কিন্তু এটা খুব ভীষণভাবে দেখা দিচ্ছে। কম বয়সীদের মধ্যে হচ্ছে, এটা কেন? আগেকার মানুষ কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত ছিল না, এবং সেটার জন্য হয়তো অনেকটা দূরে দূরে হেঁটে গিয়ে তবে আমাদের যে পরিবহন ব্যবস্থার সঙ্গে আমাদের যুক্ত হতে হতো। অনেকটা ধরো ১-২ কিলোমিটার হয়তো হেঁটে গিয়ে তবে আমাদের বাসে উঠতে হতো বা ট্যাক্সিতে উঠতে হতো। কিন্তু এখন আমাদের জীবনযাত্রার মানটা ভীষণভাবে উন্নত হয়েছে, এবং যে কারণে আমাদের যোগাযোগ ব্যবস্থাও খুব উন্নত হয়েছে। আমরা বেশিরভাগ আর হাঁটি না। বিশেষ করে বাইরে তো বেশিরভাগ হাঁটি না। যাদের একটুখানি পয়সা আছে তারা আমরা আইদার ২ চাকা ইউজ করি, অথবা আমরা গাড়ি ইউজ করি। তাদের ক্ষেত্রে যাদের আমাদের আমাদের শারীরিক কায়িক ক্ষমতাটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে, এবং এইগুলোই কিন্তু প্রাথমিকভাবে আমরা মনে করছি যে এই কোমরে ব্যথা এবং শরীরের যে বিভিন্ন জায়গায় ব্যথা হওয়ার মূল কারণ। সঙ্গে পেশা কিংবা আমাদের এখনকার শিক্ষাধারা, খুব বেশিক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকা, এগুলো নিশ্চয়ই সম্পর্ক এই নেই। কোমরে ব্যথাটা কিন্তু শুধুমাত্র বয়স্কদের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা আমাদের বিভিন্ন রকম ইয়াং অ্যাডাল্টস এবং টিনেজারদের মধ্যে ছড়িয়ে পড়ছে। তার ১ম কারণ হচ্ছে, আমরা এখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা কম বয়সীদের ক্ষেত্রে আউটডোর গেমস এর জন্য আমরা উৎসাহিত করি না। তাদের সময় নেই। তারা সবসময় তারা কি করছে? সারাক্ষণ তারা বই পড়ছে, নয়তো বই পড়া তো দূরের কথা, এখন তারা বেশিরভাগ কম্পিউটার এবং সবসময় তারা ওই ল্যাপটপ অথবা তারা মোবাইল ইউজ করছে। এবং কন্টিনিউয়াস মোবাইল এবং কন্টিনিউয়াস ইউজ করতে করতে নতুন একটা ওয়ার্ডই আমরা ইংলিশ ডিকশনারিতে এসে গেছে, এটাকে বলে টেক্সট নেক। কন্টিনিউয়াসলি টেক্সট করার জন্য, ঘাড় নিচু করে কাজ করার জন্য কোমরের যে ঘাড়ে যে ব্যথা হচ্ছে তাকে বলছে টেক্সট নেক, এবং সেখান থেকে কন্টিনিউয়াস একটা ব্যথা হতে পারে, এবং সেই ব্যথাটা যদি কন্টিনিউয়াসলি থাকে তার জন্য মাথাটা সামনের দিকে ঝুঁকে যাচ্ছে, তাতে কোমরের ব্যথা, পিঠে ব্যথা আসতে পারে, কোমরে ব্যথা আসতে পারে, ইভেন আরো শরীরের অস্থিজনিত সমস্যার শিরদাঁড়াটা পার্মানেন্টলি বেঁকে যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে। তা এই ধরনের অসুবিধাগুলো যেমন হচ্ছে, কন্টিনিউয়াসলি বসে থেকে কাজ করার জন্য আমাদের কোমরের প্রবলেম হচ্ছে, এবং এই কোমরের মাসল গুলো কন্টিনিউয়াসলি আমাদের একটা নির্দিষ্ট কার্ভেচার আছে। ঘাড়ের একটা কার্ভেচার আছে, তার পিঠের একটা কার্ভেচার আছে, তার নিচের দিকে অর্থাৎ কোমরের নিচের অংশের একটা কার্ভেচার আছে। কিন্তু কন্টিনিউয়াসলি আমি যদি সামনে ঝুঁকে বসে থাকি, সেই ঝুঁকে বসার জন্য কার্ভেচার গুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়ে যাচ্ছে।
এবং তার জন্য আমাদের যে শিরদাঁড়াটা কিন্তু একটা ল্যাম্প পোস্টের মতো। সেই ল্যাম্প পোস্ট যেমন দুদিকে দুটো তারের মাধ্যমে তারটাকে টান হয়ে রাখলে তবে শিরদাঁড়াটা সমান থাকে, সেভাবে আমাদের শিরদাঁড়াটা কিন্তু আমাদের পেটের মাসল এবং পিঠের মাসলের দুটো মাসলেরই সক্ষমতার উপর ডিপেন্ড করে, তার পাওয়ারের উপর ডিপেন্ড করে। কিন্তু কেউ যদি কন্টিনিউয়াসলি সামনে ঝুঁকে বসে থাকে, তাতে প্রবলেম কি হচ্ছে, তার সামনের দিকে ঝুঁকে বসার জন্য পিঠের পিছন দিকের মাসলকে অত্যাধিক স্ট্রেচিং করতে হচ্ছে। আর পেটের মাসলগুলো ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। কারণ সেই দিকের মাসলগুলো রিল্যাক্স হয়ে যাচ্ছে। যার ফলে কি হচ্ছে, শিরদাঁড়ার উপর অত্যধিক প্রেশার পড়ছে এবং তার জন্য আল্টিমেটলি মাসলগুলো ফ্যাটিগড হয়ে গিয়ে কোমরে ব্যথা হচ্ছে। আমরা ইংরেজিতে একটা কথা বলি উলফস ল। উলফস লকে বলি আমরা ফর্ম ফলোস ফাংশন। অর্থাৎ যে যত বেশি কায়িক পরিশ্রম করবে তার শরীর তত বেশি সুগঠিত হবে। এছাড়াও খাদ্যাভ্যাসের সঙ্গে রিলেটেড আমরা আসবো নেক্সট আলোচনাতে। খাদ্যাভ্যাসও আমাদের অনেকটা এখন চেঞ্জ হয়ে গেছে, যে কারণে আমাদের বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে, তার থেকেও কিন্তু এর সঙ্গে রিলেশন রয়েছে। আচ্ছা, এর সঙ্গে নিশ্চয়ই অস্টিওপোরোসিসের একটা সম্পর্ক আছে। তো মহাকাশচারীদের দেখা যায় যে যারা লো গ্র্যাভিটিতে অনেক দিন থাকেন তাদের এরকম ভাবে হাড় দুর্বল হয়ে পড়ে। তো আমরা যারা ছাত্রছাত্রীরা সবসময় শুয়ে থাকি, শুয়ে পড়াশোনা করি কিংবা এক্সারসাইজ করি না, কিংবা 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা ধরে টেবিলে বসে থাকি, তাদেরও নিশ্চয়ই সেই একই ধরনের ইনঅ্যাক্টিভিটি জনিত বোন ডিমিনারালাইজেশন হচ্ছে এবং সেটার একটা লেগ টার্ম একটা এফেক্ট পড়ছে। একজন আমরা দারুণ রেজাল্ট করতে পারি, কিন্তু শারীরিকভাবে যদি অক্ষম হয়ে পড়ি তাহলে কিন্তু সেই সব রেজাল্ট নিয়ে খুব বেশি কিছু করার অবকাশ থাকে না পরে। সেই জন্য যেটা জানতে চাইছি যে ঠিক কোন অবস্থায় আমরা সতর্ক হব, কিংবা এই সাধারণ লো ব্যাক পেন সেটার উপরে যদি অন্য কোনো অ্যাডিটিভ ফিচার থাকে, যেটা হয়তো একজনের ক্যান্সারের জন্য হচ্ছে, ক্যান্সার মেটাস্টেসিসের জন্য বোন পেন হচ্ছে, কিংবা অন্য কোনো মেটাবলিক কন্ডিশনের এক্সপ্রেশন হিসেবে হচ্ছে, তো সেগুলো এই ডিমার্কেশন লাইনটা কিভাবে আমরা বুঝবো? খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তুলেছেন আপনি। তো আমি তার আগে এটাকে দুভাগে ভাগ করে নেবো। একটা হচ্ছে টিনেজারদের সমস্যা, আর একটা হচ্ছে যাদের একটা রেড ফ্ল্যাগস, অর্থাৎ কোনো কঠিন রোগের প্রাথমিক উপসর্গ হিসেবে সেটা দেখা দিচ্ছে। প্রথম কথা হচ্ছে যেটা টিনেজারদের আমরা একটু আগেই বললাম, তারা কায়িক পরিশ্রম বিমুখ হয়ে যাচ্ছে, তারা ইনডোর গেমস বেশি খেলছে। তার সঙ্গে যেটা খুব ইম্পর্টেন্ট একটা তথ্য আছে, যেটা আপনি তুললেন, সেটা হচ্ছে তারা অনেক সময় তারা শুয়ে বই পড়ে। শুয়ে বই পড়াটা কিন্তু ভীষণভাবে আমাদের শিরদাঁড়ার পক্ষে কিন্তু খুবই খারাপ। যারা শুয়ে কন্টিনিউয়াস বই পড়ে বা অনেক সময় শুয়ে টিভি দেখে যারা, তাদের কিন্তু শিরদাঁড়ার ওই যে নরমাল কার্ভেচারটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আরো একটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ টিনেজারদের ক্ষেত্রে এই কোমরে ব্যথার জন্য, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা একদম প্রাথমিক স্কুল থেকে যারা পড়াশোনা করছে, তাদের বই খাতাগুলো এত ভারী, তাদেরকে পিঠে যে ব্যাগটা নেওয়া হয়, সেই পিঠে ব্যাগের যে ব্যাগটা এত ভারী, সেই ব্যাগটা অনেকে কি করে বেশি ঝুলিয়ে নেয়। তো কেউ দাঁড়িয়ে কেউ যদি ব্যাগটা যদি আপনারা দেখেন, যারা কম বয়সী যারা, তাদের ব্যাগটা যদি তাদের নিচের অংশটা তাদের নিজের বেল্টের নিচে ঝোলে, নিচে যদি কারুর বেশিরভাগ ক্ষেত্রে যাদের ঝোলে, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, ব্যাগটা এতটা বেশি নিচে ঝুলছে, তাদের কিন্তু ব্যাগটাকে সমানভাবে রাখতে গেলে সামনে ঝুঁকে থাকতে হচ্ছে, কন্টিনিউয়াসলি সামনে ঝুঁকে থাকতে হচ্ছে। এরকম কন্টিনিউয়াসলি সামনে ঝুঁকে ব্যাগটাকে তার নিজের পজিশনে রাখার চেষ্টা করার জন্য পিঠের মাসলটাকে কিন্তু কন্টিনিউয়াসলি তাকে কাজ করাতে হচ্ছে। এবং সে সে আনকনসিয়াস সাবকনসিয়াস মাইন্ডে তার মাসলটাকে কন্টিনিউয়াসলি কাজ করিয়ে যাচ্ছে। তো মাসল তো একটা নির্দিষ্ট একটা পাওয়ার আছে, একটা লিমিট রয়েছে। সে তার নিজের আউটডোর গেমস খেলছে না, তার শরীরের সক্ষমতাটাকে বাড়াচ্ছে না, অথচ তার উপরে বোঝা চাপিয়ে দিচ্ছে। সেই কারণে যে মাসলটা কিন্তু তাড়াতাড়ি ফ্যাটিগড হয়ে যাচ্ছে এবং সেটা থেকে কিন্তু কোমরে ব্যথা কিন্তু এই টিনেজারদের ক্ষেত্রে খুব বেশি দেখা দিচ্ছে। সেটা আমি সমস্ত অভিভাবকদের বলবো, এবং এটার ব্যাপারে কিন্তু সতর্ক থাকা উচিত। আরো একটা যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন রোগের প্রাথমিক উপসর্গ হিসেবে এটা দেখা দিতে পারে। তো প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেকানিক্যাল পেন। মেকানিক্যাল পেনের অর্থ হলো কোনো স্ট্রাকচারাল অল্টারেশন, অর্থাৎ আমাদের যে যে কোমরের যে বিভিন্ন হাড়ের যে গঠনগত যে পরিকাঠামো রয়েছে, সেই পরিকাঠামোগত কোনো প্রবলেমের জন্য যদি কোনো ব্যথা হয়, সেটাকে আমরা বলি মেকানিক্যাল পেন। ইনফ্ল্যামেটরি মানে প্রদাহজনিত কারণ, বিভিন্ন রোগে আমাদের বিভিন্ন প্রদাহজনিত বিভিন্ন রোগ আছে, যেমন রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কালোজিং স্পন্ডাইলাইটিস। এই ধরনের রোগজনিত কারণে যদি কোনো ব্যথা হয় তাকে বলে আমরা ইনফ্ল্যামেটরি পেন। এবং এছাড়া সবথেকে খারাপ যেটা আমরা বলি সেটা হচ্ছে অর্থাৎ ক্যান্সার অথবা কোনো ইনফেকশন জাতীয় কোনো কারণের জন্য যদি ব্যথা হয় সেটাকে ইনফেক্টিভ পেন। খুব সিম্পল, আমরা একটা দুটো কোশ্চেনের মাধ্যমে আমরা এটাকে ক্যাটেগরাইজ করতে পারি, কি করলে ব্যথাটা বাড়ছে এবং কি করলে কমছে। যদি গঠনগত কারণের জন্য ব্যথা হয় তাহলে সামান্য যে কোনো অ্যাক্টিভিটিতে ব্যথাটা কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ
অ্যাক্টিভিটিটাই হচ্ছে তার অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, অর্থাৎ তার ব্যথাটা বেড়ে যাওয়ার কারণ। এবং যখনই সে কাজ করতে গেলে ব্যথাটা বেড়ে যাচ্ছে, সে যদি রেস্ট নেয় সঙ্গে সঙ্গে তার ব্যথাটা কমে যাবে। অথচ যদি এই প্রদাহজনিত কারণে ব্যথা হয়, অর্থাৎ যেখানে আমাদেরকে বলি যে রিম্যাটয়েড আর্থ্রাইটিস অথবা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস, যেখানে শরীরের বিভিন্ন সেলগুলোকেই আমরা নিজেরা একটা যে জিনগত কারণের জন্য, ক্রোমোজোমাল ডিফেক্টের জন্য শরীর মনে করে সেটাকে ফরেন সেলস, অর্থাৎ বাইরের থেকে বহিরাগত শত্রু, এবং তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে। এবং সেই জন্য যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়, সেই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা শরীরের বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে যেসব জায়গায় রক্ত চলাচল বেশি হচ্ছে সেই সব জায়গায় গিয়ে জমা হয় এবং সেখানে ব্যথা হয়। তো সেই সমস্ত কারণের জন্য যখন সেগুলো জমা হচ্ছে তখন ব্যথা হচ্ছে, অর্থাৎ সে যখন রেস্টে থাকছে ব্যথাটা হচ্ছে, যখন তার কাজ করছে অর্থাৎ রক্ত চলাচলটা যখন চলে আসছে অর্থাৎ বেড়ে গেল কাজের জন্য, তখন সেই জিনিসগুলো যখন সেই দূষিত জিনিসগুলো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সগুলো যখন ওয়াশ আউট হয়ে গেল, তখন তার ব্যথাটা কমে যায়। অর্থাৎ কাজ করলে তার ব্যথাটা কমে যায়, অথচ রেস্ট নিলে বাড়ে। এটা ঠিক উল্টো মেকানিক্যাল পেনের জন্য, যেটা কাজ করলে বাড়ে, রেস্ট নিলে কমে। কিন্তু এখানে রেস্টে থাকলে ব্যথা বাড়ে, কিন্তু কাজ করলে কমে। এই কারণেই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস অথবা রিউমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্টদের কিন্তু যে রেস্টে থাকলে ব্যথাটা বাড়তে পারে, এই জন্য তাদের বেড রেস্টে বেশি থাকাটা আমরা অ্যালাউ করি না। লাস্টলি যেটা সবথেকে খারাপ যেটা দেখা যাচ্ছে, নিওপ্লাস্টিক বা ইনফেক্টিভ পেন, অর্থাৎ শরীরের মধ্যে যদি কোনো ইনফেকশন হয়, যেমন টিউবারকুলোসিস অথবা যদি কোনো টিউমার যদি কারণে যদি ব্যথা হয়, যেহেতু সেই ধরনের অসুখটা সবসময়ই তার শরীরে রয়েছে, সেই কারণে যে কোনো কাজ করলে তার ব্যথাটা বেড়ে যেতে পারে, কিন্তু কোনোভাবেই তার রিলিভিং ফ্যাক্টর অর্থাৎ কমে যাওয়ার কিন্তু কোনো লক্ষণ দেখা যাবে না। অর্থাৎ তার যদি যে কোনো কাজ করলে ব্যথা বাড়ে কিন্তু কোনো রিলিভিং ফ্যাক্টর অর্থাৎ কোনোভাবেই তার ব্যথাটা কমছে না, সবসময়ই ব্যথাটা থাকছে, সেরকম যদি ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু সতর্ক হতে হবে এবং তাদের ক্ষেত্রে নিওপ্লাস্টিক বা ইনফেক্টিভ পেন হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও কিছু ক্ষেত্রে কিছু রোগ হতে পারে, যেমন ধরুন কিডনি জাতীয়, অনেক সময় কোমরে ব্যথা কিন্তু কিডনি জাতীয় রোগের প্রথম উপসর্গ হতে পারে। সেক্ষেত্রে তখন কোমর থেকে পিছন থেকে ব্যথাটা কিন্তু সামনের দিকে চলে আসে এবং আমাদের যেখান দিয়ে আমরা মূত্র ইউরিন আমরা করি, সেখান থেকে সেই পেচ্ছাপের জায়গাটার কাছে কিন্তু ব্যথাটা আসতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের সতর্ক হতে হবে, এটা কিডনি জাতীয় কারণের জন্য ব্যথা হতে পারে। এছাড়া অন্যান্য কারণে এবং এছাড়া আরও অনেক খারাপ কোনো কারণের জন্য ব্যথা হতে পারে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে কোমরে ব্যথার সঙ্গে যদি কারো জ্বর হয় অথবা তার সঙ্গে মাথা যন্ত্রণা হয় বা বমি বমি ভাব আসে অথবা বমি হয়, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন রকম খারাপ কিছু রোগের জন্য আমাদের সতর্ক হতে হবে। এই বাতজনিত পেন যেটা হচ্ছে বিভিন্ন রকম গাঁটে বাত, বিভিন্ন ধরনের কি করে বুঝবেন গাঁটে বাত হচ্ছে কি হচ্ছে না? তাদের অনেকের বিশেষ করে কম বয়সী আমাদের যে মা বোনেরা আছেন, তাদের ক্ষেত্রে ইউজুয়ালি 40 বছরের নিচে থেকে শুরু হওয়ার কথা। তাদের ছোট ছোট এসে হাতের এই যে ছোট ছোট গাঁটগুলোর মধ্যে ব্যথা হতে পারে এবং সিমেট্রিক্যাল, হয়তো দুটো হাতে একই সঙ্গে ব্যথা শুরু হলো অনেকগুলো জায়গায়, হয়তো ৩টে-৪টে জয়েন্টে, এই যে বিশেষ করে হাতের এই গাঁটগুলোর মধ্যে এই ব্যথাগুলো হয়। ৩টে-৪টে জয়েন্টে একসঙ্গে হলো, দু হাতে সমান সমান ভাবে হলো, হাতের সঙ্গে পায়েও দেখা দিল, তার সঙ্গে কোমরে ব্যথা হলো। এইগুলো যদি হয় এবং যদি তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মর্নিং স্টিফনেস, অর্থাৎ সকালে ঘুম থেকে উঠলেই তাদের কাজ করার একটা অনীহা, তারা সারা শরীরটা মনে হচ্ছে যেন আটকে যাচ্ছে, কাজ করতে পারছে না, অথবা বসে থাকলেই তার ব্যথা হচ্ছে, কাজ করলেও ভালো থাকছে, যেটাকে আমরা বলি রেস্ট পেন। সেই রেস্ট পেন হচ্ছে কাজ করলে কমে যাচ্ছে। এই ধরনের সমস্যা যদি দেখা দেয় তাহলে বুঝতে হবে তাদের একটা বাতের সমস্যা রয়েছে, যেটাকে আমরা কলোকিয়াল টার্মে বা আঞ্চলিক চলতি ভাষায় আমরা বলি বাত আছে, অর্থাৎ যেটা ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার, অর্থাৎ অটো ইমিউন ডিসঅর্ডার, যেখানে শরীরের নিজের কোষ শরীর নিজেই ভাবে সেটা একটা ফরেন বডি এবং তার এগেইনস্টে সে অ্যান্টিবডি তৈরি করে, যাতে শরীরে নিজের কোষের সঙ্গে নিজেরই যুদ্ধ হয় এবং সেই অ্যান্টিজেন অ্যান্টিবডি শরীরের বিভিন্ন জায়গাতে জমা হয়ে তার বিভিন্ন জায়গায় শরীরের বিভিন্ন জায়গাতে একসঙ্গে এরকম ব্যথা শুরু হয়। এবং এই ধরনের ব্যথাগুলো কিন্তু এপিসোডিক হয়। কখনো কখনো ব্যথা ভীষণ বাড়ে, আবার ধরুন দেখা গেল যে জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে খুব ব্যথা হয়েছে। আবার দেখা গেল এপ্রিল থেকে ব্যথা তার নেই। এপ্রিল, মে, জুন, জুলাই তার ব্যথা নেই। আবার তার দেখা গেল তার পরের মাসে আবার ব্যথা এসছে। অর্থাৎ ওয়াক্সিং এন্ড ওয়ানিং, ব্যথা হলো আবার ব্যথা নেই, ব্যথা হলো আবার ব্যথা নেই। এইবার আমরা দেখে নেব কি কি কারণে আমাদের খারাপ যেগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করব, কি কি কারণে কোমরে ব্যথা হয়। যেমন এখানে একটি খুব কম বয়সী একটি মেয়েকে দেখতে পাচ্ছি, তার পিঠটা বেঁকে গেছে, এখানে একটা ডিসচার্জিং সাইন, অর্থাৎ এখান দিয়ে একটা জলের মতো জিনিস বেরিয়ে আসে এবং তার পিঠটা সম্পূর্ণ বেঁকে রয়েছে এবং সে তার পায়ে দুটো কিন্তু তার অবশ হয়ে গেছে, সে হাঁটাচলা করতে পারে না। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে হাড়গুলি দেখা যাচ্ছে, হাড়গুলির মধ্যে এটা শিরদাঁড়ার হাড়টা এরকমভাবে সম্পূর্ণ বেঁকে রয়েছে এবং এটা সাধারণ রেডিওগ্রাফ, অর্থাৎ আমরা এক্সরে যেটাকে বলি, এবং এটাকে বলছে এমআরআই। এবং এমআরআই করলে দেখা যাচ্ছে তার হাড়টা এতটাই এখানে ড্যামেজ হয়ে গেছে যে এখানে এটা হচ্ছে আমাদের শিরদাঁড়া এবং শিরদাঁড়ার পাশে
এই যে স্পাইনাল কর্ড, এখানে যে স্পাইনাল কর্ড দেখা যাচ্ছে এটাকে বলে স্পাইনাল কর্ড, এবং এই সাদা অংশটা হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, যেটা আমাদের স্পাইনাল কর্ডটাকে ঘিরে থাকে। এবং এই হাড়টা সম্পূর্ণ ড্যামেজ হয়ে যাওয়ার জন্য সেটা কিন্তু পিছনে এসে এই স্পাইনাল কর্ডটাকে এত ভয়ানকভাবে চেপে ধরেছে যে তার নিচের দিকের অংশের কিন্তু কোনো রকম নিউরাল ট্রান্সমিশন হচ্ছে না, যে কারণে তার পা দুটো সম্পূর্ণ অবশ হয়ে গেছে। এবং এটা একটা পিকচার যেটাকে বলা হয় টিউবারকুলোসিস। এবং আপনারা নিশ্চয়ই জানেন এখন এই টিউবারকুলোসিসে আক্রান্তের পরিমাণ কিন্তু এখন পর্যন্ত কোভিডের চেয়েও বেশি। আমরা কোভিডের জন্য ভীষণভাবে ভয় পাচ্ছি, কিন্তু এই যে কোমরে ব্যথা নিয়ে একটি মেয়ে প্রেজেন্ট করেছিল প্রায় 3 মাস আগে, ধীরে ধীরে তার দুটি পা অবশ হয়ে গেল। এবং দেখা যাচ্ছে যে এই টিউবারকুলোসিসে আক্রান্তের সংখ্যা কিন্তু কোভিডে আক্রান্তের সংখ্যার চেয়ে অনেক বেশি। আজ এই কোমরে ব্যথা কিন্তু অবহেলা করা উচিত না, এবং সঙ্গে সঙ্গে আমাদের দেখে নিতে হবে যে কোনো রকম তার কোনো খারাপ কোনো রোগ হচ্ছে কিনা। এবং এই যে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় প্রদাহজনিত কারণ, যেটা আমরা একটু আগেই বলছিলাম, সেটাকে বলছে অ্যাঙ্কালোজিং স্পন্ডেলাইটিস। সাধারণ মানুষ কিন্তু দাঁড়ানে যখন সমানভাবে দাঁড়াতে পারে, এই ধরনের অ্যাঙ্কালোজিং স্পন্ডেলাইটিস এখানে আমাদের স্পাইনাল আমাদের যে লিগামেন্টস যেগুলো আছে, অর্থাৎ দুটো হাড়কে ধরে রাখার জন্য যে স্ট্রাকচার, যেগুলো সব কিছু স্ট্রাকচারগুলো রয়েছে যেটা লিগামেন্টস, এই লিগামেন্টসগুলোর মধ্যে কিন্তু ক্যালসিফিকেশন হয়ে যায়। ক্যালসিয়াম জমা হওয়ার দরুন এই হাড় দুটো যেমন দেখা যায়, ঠিক মনে হচ্ছে যেন একটা বাঁশের মতো দেখা যাচ্ছে, অর্থাৎ এটাকে বলা হয় বাম্বু স্পাইন। এই ধরনের একটা সাধারণ রেডিওগ্রাফে দেখা যাচ্ছে সম্পূর্ণ ক্যালসিফিকেশন হয়েছে, এবং যার ফলে মানুষ ধীরে ধীরে সামনের দিকে বেঁকে যেতে পারে। এবং সাধারণ মানুষ তার কোমরে ব্যথা হচ্ছে এবং আস্তে আস্তে ধীরে ধীরে সে সামনের দিকে বেঁকে যাচ্ছে, এরকম যদি হয় তাহলে কিন্তু আমাদের সতর্ক হতে হবে। এবং ক্রনিক পেন, বিশেষ করে কম বয়সী অ্যাডাল্ট মেল যারা বা আমাদের কম বয়সী আমাদের পুরুষ যারা 15 থেকে 25 বছর বয়স, তাদের এই ধরনের রোগটা কোমরে ব্যথা শুরু হয়। এবং সেই ব্যথা হতে হতে ধীরে ধীরে তারা সামনের দিকে বেঁকে যেতে পারে, এবং সেই বেঁকে যায় কোমরে ব্যথা যদি তাদের 3 মাস থেকে 6 মাস যদি তার হয়, তার যদি ব্যথাটা পারসিস্ট করে, তাহলে কিন্তু তাদের সতর্ক হতে হবে। এবং তখন সেক্ষেত্রে এই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস হওয়ার সম্ভাবনা আছে। এবং সেক্ষেত্রে ধীরে ধীরে মানুষের কিন্তু মুভমেন্ট ধীরে ধীরে কমে যায়, এবং আলটিমেটলি পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং এটার অনেক আধুনিক চিকিৎসা বেরিয়েছে, সেই জন্য আমরা যদি প্রথম থেকেই সতর্ক হই, তাকে কিন্তু সম্পূর্ণভাবে অন্তত তার অ্যাক্টিভিটিটাকে কমিয়ে তার কাজকর্মটাকে যাতে সে স্বাভাবিকভাবে কাজ করতে পারে, সেই জীবনের মধ্যে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়। এবারে আসছি আমরা সব থেকে কমন যেটা, সেটা হচ্ছে মেকানিক্যাল পেন। এই মেকানিক্যাল পেন সেটাকে আমরা বলি, যেটাকে একটু আগেই বলছিলাম, গঠনগত পরিবর্তনের জন্য যে কোমরে ব্যথা হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের একটা নর্মাল আমাদের স্পাইনের একটা চিত্র। এবং সেক্ষেত্রে যদি ধীরে ধীরে বিভিন্ন কারণের জন্য আমরা আসবো, কি কারণে আমাদের কোমরে ব্যথা হতে পারে সেটা আমরা আসবো। যে ধীরে ধীরে যদি দেখা যাচ্ছে তার এই স্ট্রাকচারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন এখানে যে হাড়ের যে পিছন দিকে যে অংশগুলো, সেটা ধীরে ধীরে কেটে কেমন উঁচু হয়ে গেছে। উঁচু হয়ে যাওয়ার জন্য এই যে হাড়ের পিছন দিকে যে আমাদের স্পাইনাল কর্ড চলে আসছে, এই স্পাইনাল কর্ডের উপরে কিন্তু সেটা চাপ দিচ্ছে। এখানে দেখুন চাপ দিচ্ছে, এবং যেটাকে বলা হয় অস্টিওফাইটস, হাড়গুলো যে উঁচু হয়ে গিয়ে যে চাপ দেওয়ার জন্য যে ব্যথাটা হচ্ছে, সেটাকে আমরা বলি মেকানিক্যাল পেন। এটা বুঝতেই পারছেন যে আমাদের স্ট্রাকচারাল চেঞ্জের জন্য যে ব্যথাটা হচ্ছে, সেটা সম্পূর্ণ বেড়ে যেতে পারে যে কোনো অ্যাক্টিভিটি। এবং সেই অ্যাক্টিভিটি কাজ করলে কি হচ্ছে, তাহলে এই উঁচু অংশগুলোর বেশি চাপ দিচ্ছে, এবং সে যখন রেস্ট দিচ্ছে সেই চাপটা কমে যাচ্ছে, তার জন্য তার ব্যথাও কমে যাচ্ছে। অর্থাৎ যে ব্যথাটা কাজ করলে বাড়ে এবং তার রেস্ট নিলে কমে যায়, সেটাকে বলা হয় মেকানিক্যাল পেন। এবং এই যে চিত্রটা দেখা যাচ্ছে, এটা খুব আমরা কমনলি বলি যে স্পন্ডাইলোসিস। অর্থাৎ স্পন্ডাইলোসিস জিনিসটা কি? স্পন্ডাইলোসিসটা কিন্তু আমাদের ধীরে ধীরে আমাদের যে আমাদের যে হাড়ের যে স্ট্রাকচারটা যে ধীরে ধীরে বয়সকালে চেঞ্জ হতে থাকে, এবং চেঞ্জ হওয়ার জন্য যে আমাদের যে ব্যথাটা হয়, সেই ব্যথাটার জন্যই আমাদের মেকানিক্যাল পেন, যাকে বলে লাম্বোস্যাক্রাল অথবা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। সেটা আমরা ঘাড়ে দেখিয়েছি, এবং সেটা সেম জিনিস কিন্তু আমাদের কোমরেও হতে পারে। এবং কোমরে দেখতে পাচ্ছেন আমাদের এক্সরেটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের নর্মাল আমাদের রেডিওগ্রাফ, নর্মাল পিঠের রেডিওগ্রাফ। কিন্তু এটা যদি স্পন্ডাইলোসিস হয়, স্পন্ডাইলোসিস এরকমভাবে হাড়গুলো কিন্তু এখন ক্যালসিফিকেশন হতে থাকে, বিভিন্ন জায়গাতে ক্যালসিফিকেশন হয়েছে। এবং তাতে কি হচ্ছে, দেখুন একটা ক্যালসিফিকেশন হওয়ার দরুন আমাদের যে এই যে ছোট এই এরিয়াগুলো থেকে আমাদের নার্ভগুলো বেরিয়ে আসে, এই নার্ভগুলোর উপর কিন্তু প্রেশার পড়তে পারে। এখানে দেখতে পাচ্ছেন এই যে দুটো হাড়ের মধ্যে যে স্পেসটা, এটাকে বলে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। দুটো ভার্টিব্রার মধ্যে যে ফাঁকা অংশটা রয়েছে, সেটা কিন্তু ফাঁকা নয়, এর মধ্যে রয়েছে একটা জেলির মতো পদার্থ, যেটাকে বলা হয় ইন্টারভার্টিব্রাল ডিস্ক।
এই দুটো দেখতে পাচ্ছেন, এই দুটো ভার্টিব্রার মধ্যে এই যে স্পেসটা রয়েছে, এই স্পেসটা কিন্তু কম হয়ে গেছে। এই কম হয়ে থাকার জন্য যখন মানুষ ওজন যখন হাঁটাচলা করবে, বডি ওয়েটটা যখন পড়বে, তখন এই জেলি অংশের পদার্থটা কিন্তু পিছন দিকে বেরিয়ে আসতে পারে। এবং পিছন দিকে বেরিয়ে আসা মানে এই অংশটার মধ্যে, অর্থাৎ এই অংশটার মধ্যে রয়েছে আমাদের স্পাইনাল কর্ড, এবং সেই স্পাইনাল কর্ডের মধ্যে এই স্পাইনাল কর্ডের চাপ পড়লে পরে তার কিন্তু ব্যথা হতে পারে। তো সেটা যেটাকে বলা হয় লাম্বার স্পন্ডাইলোসিস। এটা কিন্তু একটা সম্পূর্ণ মেকানিক্যাল কারণ, এবং কাজ করলে বাড়বে এবং আস্তে আস্তে কমে যাবে। এবং শিরার উপরে যদি চাপ পড়ে, সেই ব্যথাটা কিন্তু কোমর থেকে একদম পায়ের নিচ অব্দি আসতে পারে। যদি শুধু লিগামেন্টের ওপর চাপগুলো বেশি পড়ে, সেই ব্যথাটা থাইয়ের পিছন দিক পর্যন্ত আসতে পারে। কিন্তু নার্ভের ওপর যদি চাপ পড়ে, যে নার্ভটা এখান থেকে বেরোচ্ছে পায়ের আঙুল অব্দি যায়, সেই নার্ভের ওপর যদি চাপ পড়ে, তাহলে ন্যাচারালি নার্ভ দিয়ে সেই ব্যথাটা বেয়ে গিয়ে একদম পায়ের নিচ অব্দি আসতে পারে। অর্থাৎ যদি দেখা যাচ্ছে কোমরের ব্যথাটা তার থাইয়ের পিছন দিকে আসছে, তাহলে কিন্তু তার যে লিগামেন্টস গুলোর উপর স্ট্রেচিং হচ্ছে, কিন্তু নার্ভের উপর প্রেশার নেই। কিন্তু নার্ভের উপর যদি প্রেশার পড়ে, সেই ব্যথাটা কিন্তু পায়ের নিচ অব্দি আসতে পারে। সেটাকে বলা হচ্ছে সায়াটিকা, আমরা কলিকাল ভাষায় যেটাকে আমরা বলি সায়াটিকা, সেই জিনিসটা। আরো একটা রোগ দেখা যাচ্ছে যে বিভিন্ন আমাদের মা বোনদের ক্ষেত্রে এবং বয়স্ক এবং কম বয়সীদের ক্ষেত্রে দেখা যায় যে পিঠটাকে ঠিক ঠিক নর্মাল চেহারাটা দেখা যায় না, তার এরকম সাইড টু সাইড কার্ভেচার থাকে। এটা একটা ট্রান্সভার্স যেন একটা গ্রুভের মতো দেখা যাচ্ছে, এবং তার পিছন দিকে পাশাটা যেন একটুখানি কোমরের দিকে উঠে এসছে, এবং এটা অনেকটা যেন তার পিঠটা যেন ছোট হয়ে গেছে, তার পাছাটা কিন্তু অনেকটা যেন উঁচু উপর দিকে উঠে এসছে। এটা একটা অ্যাবনর্মাল একটা ফিচার। সেক্ষেত্রে দেখা যায় যে এরকম একটা অ্যাবনর্মাল এরকম গ্রুপ দেখা যায়, ট্রান্সভার্স গ্রুপ দেখা যায়। এখানে একটা স্টেপও পাওয়া যেতে পারে, হাত দিলে পিছন দিকে এরকম কোমরের পিছন দিকে একটা স্টেপও পাওয়া যেতে পারে। যেটাকে বলা হয়, হাড়টা যদি একটা হাড়ের উপর দিয়ে সরে যায়, এরকম ধরনের জিনিস হতে পারে, তাকে বলা হয় স্পন্ডাইলোলিস্থেসিস। এরকম যে এটা হাড়টাকে দেখা যাচ্ছে, এটা 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 ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশনে দেখা যাচ্ছে যে একটা হাড়, এই হাড়টা যেন এই হাড়টা সামনের দিকে চলে গেছে, অর্থাৎ এইটার হাড়ের তুলনায় এটা সামনের দিকে চলে যাওয়ার দরুন এই যে স্পাইনাস প্রসেসটা, হাড়ের এই অংশটা কিন্তু উঁচু হয়ে গেছে। এখানে একটা স্টেপের মতো দেখা যাচ্ছে, ক্লিনিক্যালি এরকম স্টেপের মতো দেখা যাচ্ছে। এবং শুধু রেডিওগ্রাফ যদি দেখা যায়, রেডিওগ্রাফে দেখা যায় একটা সম্পূর্ণ সামনের দিকে সরে গেছে, একটা পিছন দিকে চলে গেছে। এবং একটু আগে যেটা বলছিলাম, দুটো হাড়ের মধ্যে যে স্পেসটা রয়েছে, এই স্পেসটা কমে যাওয়ার দরুন এই স্পেস এখান থেকে এই যে গর্ত দিয়ে যে নার্ভগুলো বেরোচ্ছে, সেই নার্ভের উপর প্রেশার পড়তে পারে। এবং দুটো হাড়ের মধ্যে যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক যেটা বলছিলাম, জেলির মতো পদার্থটা, সেটাও পিছন দিকে বেরিয়ে এসে শিরার উপরে চাপ দিতে পারে। এবং এই যে কারণে আমাদের কোমর থেকে ব্যথাটা একদম পা অব্দি আসতে পারে। এবং এই ধরনের ঘটনাটাকে বলা হয় স্পন্ডাইলোলাইসিস। অর্থাৎ এই যে ভেঙে যাওয়া, এই যে জায়গাটার মধ্যে গ্যাপ হয়ে গেল, এই গ্যাপটা হয়ে যাওয়াটাকে বলা হয় স্পন্ডাইলোলাইসিস, এবং সেটা পিছন দিকে সরে যাচ্ছে, আর অর্থাৎ উপরের হাড়টা যাচ্ছে সামনের দিকে চলে যাচ্ছে, এবং এই গ্যাপটা হওয়ার দরুন তাকে বলা হচ্ছে স্পন্ডাইলোলিস্থেসিস। এর জন্য কোমরের ব্যথাটা কোমরে থাকতে পারে এবং নিচের দিকেও নামতে পারে, পায়ের নাঙুল অব্দি আসতে পারে। আরো একটি কন্ডিশন এটা দেখতে পাচ্ছি আমরা, ব্যাক পেন রিলেটেড টু ব্যাক। অর্থাৎ দুটো হাড়ের মধ্যে যে এই যে গ্যাপগুলো, দুটো হাড়ের মধ্যে যে ভার্টিব্রার মধ্যে যে গ্যাপগুলো, এই গ্যাপগুলোর মধ্যে একটু আগেই বললাম যে ঝিল্লির মতো পদার্থ থাকে, যেটাকে বলে ডিস্ক। এই ডিস্কটা যদি দেখুন, দুটো গ্যাপটা কমে গেছে, এই ডিস্কটা যদি পিছন দিকে চলে আসে, অর্থাৎ দুটো হাড়ের মধ্যে এই যে গ্যাপটা যেমন কমে গেছে, অর্থাৎ এখানে ডিস্কটা পিছন দিকে চলে এসে পিছন দিকে স্ট্রাকচারগুলোর উপর চাপ দিচ্ছে। এই অংশটার মধ্যে দিয়ে রয়েছে আমাদের স্পাইনাল কর্ড, এবং স্পাইনাল কর্ডের এখান থেকে নার্ভগুলো বেরোচ্ছে। এই নার্ভগুলো বেরিয়ে একদম পায়ের আঙুল অব্দি আসতে পারে। ডিস্কটা যদি পিছন দিকে বেরিয়ে এসে শিরার উপরে চাপ দেয়, অর্থাৎ এখানে যেমন দেখুন এই ডিস্কটা যেমন এটা একটু সামান্য একটু বেরিয়েছে, এখানে আরো একটু বেরিয়েছে, এখানে একদম ডিস্কের অনেকটা বেরিয়ে এসছে, এখানে ডিস্কটা বেরিয়ে এসে তার অন্য লেভেলে চলে যেতে পারে। তাহলে এটা দেখতে পাচ্ছেন, এটা আমরা যদি একটা এমআরআই দেখতে পারি, এই দুটো হাড়ের মধ্যে এই যে স্পেসটা রয়েছে, ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এই ডিস্কটা বেরিয়ে আসছে পিছন দিকে, এটাকে বলে ডিস্ক প্রোল্যাপস, এটাকে ডিস্ক প্রোল্যাপস বলে। এটা পিছন দিকে বেরিয়ে এসে এই যে স্পাইনাল কর্ডের উপর চাপ দিচ্ছে, এই স্পাইনাল কর্ডের উপর এটা দেখছেন চাপ দিচ্ছে, এবং তার ফলে যদি নার্ভের উপর প্রেশারটা পড়ে, তাহলে কিন্তু একদম কোমর থেকে ব্যথাটা পায়ের আঙুল অব্দি আসতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে ডিস্কটা বেরিয়ে শুধু একটা লেভেল হয়, এটা আরো অনেকটা নিচের দিকে চলে এসেছে। নিচের দিকে চলে আসার ধরুন এই যে স্পেসটা, এটাকে বলে যে ক্যানাল ডায়ামিটারটা কিন্তু খুবই কমে গেছে, যার ফলে পুরো স্পাইনাল কর্ডটার উপরে কিন্তু প্রচন্ড প্রেশার পড়ছে, যার ফলে এটা কোমরের এই অঞ্চলের ব্যথা তো হচ্ছেই, এবং সেই ব্যথাটা যদি নার্ভের উপর চাপ পড়ে, সেটা থাইয়ের নিচের দিকে এবং একদম পা অব্দি আসতে পারে। এটাকে বলা হয় সায়াটিকা। এছাড়া আমাদের যত আমাদের বয়স বাড়তে থাকে, হাড় দুর্বল হতে থাকে, যেটা আপনি বলেন অস্টিওপোরোসিস। এই অস্টিওপোরোসিস থেকেও কিন্তু হাড়গুলো দুর্বল হয়ে যায়। হাড়ের যে নরমাল হাইটটা আস্তে আস্তে কমতে থাকে। সেজন্য হাড়ের মধ্যে যে গ্যাপগুলো, সেই যে হাড়ের গর্ত দিয়ে যে নার্ভগুলো বেরোয়, সেই নার্ভের যে রাস্তাটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যায়।
তাতে নার্ভের উপর প্রেশার পড়ে এই ধরনের ব্যথা হতে পারে। সেই ধরনের যদি অসুবিধা হয় তাহলে কিন্তু আমাদের সতর্ক হতে হবে। দু এক কথায় এটাকে সংক্ষিপ্তসার করলে বোঝা যায় যে একদম ছোটবেলা থেকে ৩ কি ৪ বছর বয়স থেকে আমরা বাচ্চাদের উপর পড়াশোনার বোঝাটা বইয়ের ব্যাগের মাধ্যমে ঝুলিয়ে দিই, যার ফলে এই যে সেন্টার অফ গ্র্যাভিটি যেটা যাকে বলে সেটা পাল্টে যায়। তো সেটাকে ঠিক রাখতে আমাদের শরীরকে এবং মাসলগুলোকে একটু অন্যভাবে অ্যাডজাস্টেড হতে হয়, এবং তারই একটা লেট ইম্প্যাক্ট যেটা আমরা টিনেজারদের ক্ষেত্রে দেখছি, সেটাকে বিভিন্ন রকম ব্যথার উপসর্গ হিসেবে দেখা দিচ্ছে। এটা থেকে পরিত্রাণ পেতে গেলে আমাকে ১ম থেকে ধরতে হবে। যাদের অলরেডি আমরা ৪০ বছর বয়স পেরিয়ে গেছি, তাদের ক্ষেত্রে কিন্তু প্রিভেনশনটা অর্থাৎ এটা হওয়া থেকে আমাদের বাঁচানোটা খুব ডিফিকাল্ট। কিন্তু আমরা যদি কম বয়স থেকে আসি, আমাদের যে টিনেজার তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের ধরতে হবে। তাদের ক্ষেত্রে আমরা বলব যারা যারা পিঠে ব্যাগ ইউজ করছে, তাদের কিন্তু ব্যাগটা কিন্তু অনেকটা উঁচুতে হাইটে হতে হবে। তার লোয়ার লেভেলটা কিন্তু তার বেল্টের নিচে হওয়া চলবে না। এটা ভীষণ ইম্পোর্টেন্ট। তারা যখন চেয়ার টেবিলে বই পড়বে, চেয়ারটাকে টেবিলের নিচে নামিয়ে দেবে, যাকে বলে নেগেটিভ ডেস্ক। অর্থাৎ তার 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 দেওয়া তার সে যতটা সম্ভব কাছাকাছি আসতে হবে। এবার যতটা সম্ভব কাছে আসে কাজ করবে। অনেকটা যদি দূরে থাকে তাহলে সামনে অনেকটা ঝুঁকে কাজ করতে হচ্ছে। সে যদি সোজা যদি তার চেয়ারটাকে টেবিলের তলাতে নিয়ে চলে যায়, পাটাকে টেবিলের তলায় নিয়ে চলে যায়, তাহলে কি হচ্ছে? তাহলে তার তার টেবিলটা একদম বুকের কাছে চলে এলো। এবং সেটা তাহলে তাকে সামনে বেশি ঝুঁকতে হচ্ছে না। এটাকে বলে নেগেটিভ ডেস্ক মেথড। এই নেগেটিভ ডেস্ক মেথডে তাকে পড়াশোনা করতে হবে। অর্থাৎ বিছানায় শুয়ে পড়াশোনা করা চলবে না। তাকে কিন্তু চেয়ার টেবিল ইউজ করতে হবে এবং তাকে নেগেটিভ ডেস্ক ইউজ করতে হবে। নেক্সট হচ্ছে যারা কম্পিউটার, এখন ওয়েবিনারের যুগ, বিভিন্ন রকম ওয়েবিনার অনলাইন ক্লাস হচ্ছে। এই ওয়েবিনার যখন সে করবে, তখন এই যে তার যে কম্পিউটারের যে স্ক্রিনটা, সেটা কিন্তু তার চোখের লেভেলে থাকতে হবে। সেটা বেশি উঁচু হলে তাকে ঘাড় উঁচু করে কাজ করতে হবে। সে যদি নিচু হয় তাহলে ঘাড় নিচু করে কাজ করতে হবে। সেটা যেন না হয়। তার চোখের লেভেলে থাকতে হবে। তার যে যে তার যে কিপ্যাড যেটা রয়েছে, কম্পিউটারের কিপ্যাডটা কিন্তু এমনভাবে থাকবে যেন তাকে সে বেশি ঝুঁকে না কাজ করতে হয়। এটা ভীষণ ইম্পোর্টেন্ট। আর এছাড়া তার সঙ্গে যদি সম্ভব হয় তার পড়াশোনার প্রেশার, তার বিভিন্ন এক্সট্রা কারিকুলার প্রেশার, এগুলোকে সামলে অন্তত কিছুটা সময় তাকে অন্তত সপ্তাহের অন্তত ১ দিন বা ২ দিন তাকে কিন্তু একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি তাকে অন্তত, যেমন আমি একটা বলব, যদি গ্রীষ্মকালে কেউ যদি সাঁতার কাটে, সেটা যদি খুব সম্ভব হয় তাহলে সেটা করা উচিত। কেউ যদি কিছু না পায় অন্তত বিকেলে অন্তত ০.৫ ঘন্টার জন্য অন্তত যদি সে ফুটবল খেলে বা তার যদি সে খেলতে পায় বা ভলিবল, যেকোনো একটা আউটডোর গেমস। কিছু না পেলে সে যদি সাইকেল চালায়, তাহলেও কিন্তু তার একটা সারা শরীরের একটা এক্সারসাইজ হবে। আর এছাড়া যারা ওয়ার্কিং যারা আছেন, ওয়ার্কিং আ উম লেডি এবং আমাদের বন্ধু-বান্ধব যারা আছেন, তাদের বলব কন্টিনিউয়াসলি যদি যারা কাজ করছেন, এই কাজ করতে, করতে তাদের কিন্তু যারা বিশেষ করে এসিতে কাজ করেন, কন্টিনিউয়াস বসে কাজ করছেন, এসিতে কাজ করছেন, তাদের এই বসার যে ভঙ্গিমাটা, অর্থাৎ যে ডেস্কটপের লেভেলটা চোখের লেভেলে থাকতে হবে। আইপ্যাডটাকে এমনভাবে থাকবে যেন সামনে ঝুঁকতে না হয়। নেগেটিভ ডেস্কে কাজ করবে। অনেকক্ষণ বসে থাকলে এই যে কোমরটা কি হয়, কোমরের ব্যথা হলে তাহলে কোমরের পিছন দিকে আমাদের নরমাল একটা যে হলোনেস আছে, সেখানে একটা বালিশ দিতে পারে, যেটাকে বলা হয় লাম্বার পিলো। লাম্বার পিলো যদি আপনি নিয়ে যেতে, আপনার বাড়ি থেকে নিয়ে যেতে অসুবিধা হয়, আপনি ছোট আপনি যে ইনফ্লেটেবল যে পিলো গুলো আছে, মুখে ফোলানো বালিশ যেগুলো আছে, এটাকে ভাঁজ করে আপনি পকেটে করে নিয়ে চলে যেতে পারেন। ওয়ার্কিং প্লেস এ নিয়ে গিয়ে মুখ দিয়ে ফুলিয়ে আপনি পিঠের পিছনে রেখে দিলেন। তাহলে কিন্তু এটা খুব সুন্দর কাজ করবে। অথবা হাফ চেয়ার ইউজ করতে পারেন। চেয়ারটাকে ফুল না করে যদি হাফ চেয়ার ইউজ করে, তাহলে সে দরকার হলে পিঠটাকে পিছন দিকে হেলাতে পারে। তাহলে নরমাল মানুষের পিঠের কার্ভেচারটাকে সে মেইনটেইন করতে পারে। আরো একটা ভীষণ ইম্পোর্টেন্ট টিপস আমি দেব, যাদের একেবারেই সময় নেই, অথচ তাদের কোমরে ব্যথা হচ্ছে, সেটা আমি পরে আসছি। আমি এখন প্রিভেনশন এর কথা বলি। যখন আমরা ট্রিটমেন্ট এর কথা আসবো, আমি তখন বলব যারা কাজ করছেন, অথচ তাদের কাজের সময় নেই, তারা কোমরে ব্যথা হলে কি করবেন, সেটা আমি আসবো পরে। প্রিভেনশন এর জন্য কিন্তু এগুলোই করা উচিত। এছাড়া বয়স্ক যারা আছেন, বয়স্কদের যাদের এখন অন্তত ভালো আছেন যারা, তাদের ক্ষেত্রে বলব অন্তত তারা ০.৫ ঘন্টা থেকে ৪০ মিনিট দ্রুত হাঁটুন। তাদের ক্ষেত্রে কিন্তু হাঁটা ছাড়া বেশি তাদের এক্সারসাইজ বেশি দেয়া যাবে না। তাদের যদি এক্সারসাইজ কিছু দিতে হয়, তাদের মাসল পাওয়ার, কোমরের মাসল পাওয়ার বাড়ানোর কিছু এক্সারসাইজ আছে, স্পেসিফিক এক্সারসাইজ আছে। সেগুলো আমরা বলব, যেমন ট্রিটমেন্ট এর সঙ্গে আমরা যখন আসবো তখন বলব। কিন্তু তাদের একটা সারা শরীরের একটা এক্সারসাইজ হলো একটা হাঁটা। হাঁটা ভীষণ ইম্পোর্টেন্ট, এবং সেক্ষেত্রে যদি কেউ সারাদিনের মধ্যে ০.৫ ঘন্টা থেকে ৪০ মিনিট কেউ যদি দ্রুত হাঁটে, তাহলে কিন্তু সারা শরীরের একটা তার ব্যায়াম তৈরি হয়। বা সারা শরীরে একটা সক্ষমতা তৈরি হয়, এবং সেটা থেকে সে কোমরের ব্যথার থেকে পরিত্রাণ পেতে পারে। এটা আমরা প্রিভেনশন এর জন্য, আমরা এরপরে ট্রিটমেন্ট এ যখন আসবো, তার সঙ্গে আরো অনেক কথা আমরা বলার আছে। যেটা বুঝলাম সেটা হচ্ছে মেরুদণ্ড সোজা করে বসে থাকা পড়াশোনা করা বা কাজের সময়,
কিংবা হাঁটার সময় যতটা সময় সম্ভব সোজা থাকা, এটা খুব জরুরি। এখন বয়স যখন হতে থাকে তখন সে তো কথা হলো মানে হাড়ের গঠনগত দুর্বলতা আসে, সেটা যতদূর আমি জানি মহিলাদের ক্ষেত্রে বেশি হয়। আর ইন জেনারেল যেহেতু আজকাল আমরা খুব বেশি ইনডোর জব নিয়ে থাকি এবং ঘরে বসে পড়াশোনা করি কিংবা কাজকর্ম করি, সূর্যের আলোও কম পাই। আচ্ছা, ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন কতটা অ্যাডিক্টিভ হতে পারে এই ক্ষেত্রে? কতটা হেল্প করে? এক্স্যাক্টলি। তো কোমরে ব্যথার যে একটু আগে আমরা বলছিলাম যে গঠনগত সমস্যা। এই গঠনগত সমস্যার একটা মেইন ইম্পোর্টেন্ট কারণ হচ্ছে অস্টিওপোরোসিস। এই অস্টিওপোরোসিস কেন? হাড়ের স্ট্রেংথ কমে যাওয়া। এই হাড়ের স্ট্রেংথ কমার জন্য হাড়ের স্ট্রেংথ ভালো রাখার জন্য যে দুটো জিনিস এক্ষুনি যেটা আপনি বললেন, সেটা হচ্ছে একটা ক্যালসিয়াম আর একটা হচ্ছে ভিটামিন। তো এই ক্যালসিয়ামটা আমার শরীরের মধ্যে হাড়ের স্ট্রেংথটাকে বাড়ায় এবং ভিটামিন ডি এর কাজ হলো তারা সেটা ভিটামিন ডি কি করছে, সিস্টেম থেকে ক্যালসিয়ামকে হাড়ের মধ্যে ঢোকায়। তো এই দুটো হচ্ছে ভীষণ ইম্পোর্টেন্ট কাজ আমাদের হাড়ের স্ট্রেংথ বজায় রাখার জন্য। এবং ওভারঅল এই ক্যালসিয়াম ভিটামিন ডির কাজটাকে মেইনটেইন করার জন্য আমাদের যে শরীরের মধ্যে যে স্পেসিফিক হরমোনস যেগুলো রয়েছে তার মধ্যে সবথেকে অন্যতম এবং ইম্পোর্টেন্ট হরমোন হলো আমাদের সেক্স হরমোন। অর্থাৎ আমাদের যেটা মোস্ট মোস্ট ইম্পোর্টেন্ট আমাদের আমাদের মা বোনেদের ক্ষেত্রে ইস্ট্রোজেন এবং আমাদের ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন। এই দুটো সেক্স হরমোন কিন্তু এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর কাজটাকে কন্ট্রোল করে। আরো অনেক আছে, যার মধ্যে সবথেকে ইম্পোর্টেন্ট কাজ কিন্তু এটা। তো ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আমাদের শরীরের জন্য ভীষণ ইম্পোর্টেন্ট। তো ক্যালসিয়ামের ন্যাচারাল সোর্স হচ্ছে আমাদের বিভিন্ন রকম খাবার রয়েছে, আমাদের বিভিন্ন সিজনাল ফ্রুট রয়েছে, আমাদের ডেয়ারি প্রোডাক্ট আছে। ডেয়ারি প্রোডাক্ট আমরা অনেক ডেয়ারি প্রোডাক্ট আছে, সেগুলো আমরা খেতে পারি। যেমন সুবিধা আমাদের কেউ হয়তো কারোর হয়তো দুধ সহ্য হয় না, সে ছানা খেতে পারে। কম বয়সে আমরা মাখন খেতে পারি, আমরা ফ্যাট জাতীয় জিনিস খেতে পারি। তবে এখানে একটা ভীষণ ইম্পোর্টেন্ট আমি একটা কথা বলব। কম বয়সী হয়তো অনেকেই বলে যে আমরা তো চিজ দিয়ে অনেক কিছু খাই। চিজ আমরা পপকর্ন খাই। কিন্তু চিজ পপকর্ন খেলে কি হবে? চিজ পপকর্নের সঙ্গে যেকোনো ফ্যাট জাতীয় জিনিস যদি কেউ তার সঙ্গে খায়, তার সঙ্গে যদি কেউ যদি সে ঠান্ডা জিনিস খায়, অর্থাৎ যেমন কোল্ড ড্রিংকস যদি খায়, সে তাহলে কিন্তু সে কি হয়? ফ্যাটটা কিন্তু জমে যায়। সেটা সিস্টেমে ঢুকতে পারে না। এটা ভীষণ একটা ইম্পোর্টেন্ট কনসেপ্ট। এটা সকলে আপনাদের আমি সতর্ক করব। কেউ যদি যত সে য যে সে যতই সে ক্যালসিয়াম বা সে ফ্যাট জাতীয় জিনিস খাক না কেন, কিন্তু সেইগুলো কিন্তু সে খেলে পরে তার সঙ্গে কোন রকম ঠান্ডা জিনিস খাওয়া কিন্তু উচিত নয়। কারণ আপনারা লক্ষ্য করবেন আপনার যে ঘিয়ের শিশি আপনি যদি ফ্রিজে রাখেন, কি হয়? ঘিটা আপনাকে ফ্রিজড হয়ে যায়, অর্থাৎ শক্ত হয়ে যায়। তো আমরা সিস্টেমের মধ্যে আমরা খেলাম, আমরা ধরুন চিজ পপকর্ন খেলাম, হ্যাঁ? তার সঙ্গে বা চিজ দেখুন আমরা খাবার যে আমরা আ ফা আমরা ফ্যাট জাতীয় জিনিস খেলাম, যার সঙ্গে প্রচুর ক্যালসিয়াম আছে। কিন্তু তার সঙ্গে যদি আমরা ঠান্ডা জিনিস খাই, সেটা কি আমাদের আমাদের খাদ্যনালীর মধ্যে সেটা জমে যাবে, যেটা ফিক্স হয়ে যাবে, যেটা শরীরের মধ্যে অ্যাবজর্পশন হবে না। তাহলে সেটা ভীষণ ইম্পোর্টেন্ট। তাহলে খাবারের মধ্যে কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে যে এইগুলো খেলে কিন্তু সঙ্গে আমাকে গরম জিনিস খেতে হবে। ফ্যাট জাতীয় খাবারের সঙ্গে খেলে কিন্তু গরম জিনিস খেতে হবে। যেটা আমাদের ক্যালসিয়ামটাকে তরল রাখবে, আমাদের ফ্যাটটাকে তরল রাখবে এবং এগুলো হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। সেইজন্য ফ্যাটটাকে তরল না রাখলে এটা কখনোই সেটা ভেতরে ঢুকতে পারবে না। তো এটা ভীষণ একটা ইম্পোর্টেন্ট কনসেপ্ট। আরো একটা ভীষণ ইম্পোর্টেন্ট কনসেপ্ট হলো ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরের ত্বকে তৈরি হয়। এটা এত সহজলভ্য। অথচ আমাদের দেখা গেছে আমাদের ইন্ডিয়ার মধ্যে, মানে সারা ভারতের মধ্যে এবং সারা পৃথিবীর মধ্যে এই অস্টিওপোরোসিসটা কিন্তু একটা নিঃশব্দ মহামারী। নিঃশব্দ মহামারী বলতে পারি। কারণ মানুষের মধ্যে এই অস্টিওপোরোসিস সংখ্যা ধীরে, ধীরে বাড়ছে এবং ভিটামিন ডি এর অভাব কিন্তু বাড়ছে। এটা সহজলভ্য। এটার জন্য কিন্তু বেশি আমাদের খরচ করতে হয় না। কেউ যদি সারা দিনের মধ্যে অন্তত ৮ ঘন্টা যদি সূর্যালোকে তার সমস্ত শরীরের পুরো অংশের মধ্যে অন্তত ৫ ভাগের ১ ভাগ যদি সূর্যালোকের মধ্যে সে এক্সপোজ করে, ঠিক তাহলে কিন্তু তার শরীরে যে ভিটামিন ডি তৈরি হয়, এই ত্বকে তৈরি হয়, যে আমাদের স্কিনের চামড়ার যে তৈরি হয়, সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে সাফিসিয়েন্ট ৮ ঘন্টা। কিন্তু মনে রাখতে হবে এই ৮ ঘন্টা সময়টা কিন্তু সকালে নয়। এটা করতে হবে যে সময় সূর্যটা ডাইরেক্টলি আমাদের পৃথিবীর মধ্যে, সূর্যালোকটা ডাইরেক্টলি পৃথিবীর মধ্যে আসে। এখানে একটা মিথ আছে। মানুষের একটা ভুল ধারণা আছে যে সকালবেলা সূর্যের আলোকে হাঁটলে বোধহয় ভালো। কিন্তু এই যে ভিটামিন ডি তৈরির জন্য যে সূর্যালোকটা দরকার সেটা ডাইরেক্টলি উপর থেকে আসে ১২ টার সময়। অর্থাৎ যদি কেউ সকাল ১০টা থেকে বিকেল ৩টে পর্যন্ত এই সময়টার মধ্যে অন্তত ৮ ঘন্টা সমস্ত শরীরের অংশের ৫ ভাগের ১ ভাগ যদি সূর্যালোকের মধ্যে এক্সপোজ করে, তাহলে দেখা গেছে তার শরীরে যে ভিটামিন ডি তৈরি হয়, সেই ভিটামিনটা কিন্তু আমাদের শরীরের পক্ষে যথেষ্ট। কিন্তু এই সময়টা আমরা সূর্যালোকে হাঁটি না। আমরা সকালের দিকে হাঁটি অথবা বিকালে হাঁটি। এইগুলো সকালে বিকেলে হাঁটলে প্রবলেমটা কি হচ্ছে? সকালে বিকেলে হাঁটলে সূর্যালোকটা এরকম তেরছা ভাবে আসছে, চলে যাচ্ছে তাড়াতাড়ি।
এবং যেটা বলে জেনিথ অ্যাঙ্গেল। এই জেনিথ অ্যাঙ্গেলটা অনেক বেশি থাকার জন্য সারা পৃথিবীর মধ্যে বেশিক্ষণ থাকছে না। যার ফলে কি হচ্ছে তার শরীরে যে ভিটামিন যেটা আমাদের আল্ট্রাভায়োলেট বি যেটা রয়েছে, যেটা আমাদের ভীষণভাবে দরকার এই ত্বকের যে স্কিনে ভিটামিন ডি তৈরির জন্য, সেটা মানুষ তাড়াতাড়ি বেশিক্ষণ পাচ্ছে না। সেটা পাবে যদি সে সকাল ১০টা থেকে বিকেল ৩টের মধ্যে সূর্যালোকের মধ্যে এক্সপোজ করে। কিন্তু সেই সময় আমরা অফিসে থাকি, সেইজন্য আমরা বিভিন্ন কাজের মধ্যে থাকি। আমরা সেই কারণে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে। তো এই ক্যালসিয়াম, ভিটামিন ডি কিন্তু এই জন্যই ভীষণ ইম্পোর্টেন্ট শরীরের মধ্যে আমাদের হার্টটাকে স্ট্রং করার জন্য। যারা অলরেডি একটু বয়স্ক, তখন আমাদের যে ভার্টিব্রাল বডি গুলো, যেটা মানে একটার পর একটা জুড়ে আমাদের মেরুদণ্ডটি তৈরি করেছে, তারা অপেক্ষাকৃত দুর্বল হয়ে পড়েছে, অথচ শরীরের ওজন কমেনি, বেড়েছে। সেই ওজন বয়ে নিয়ে যেতে হচ্ছে। এবং অনেকের ক্ষেত্রেই আমাদের শরীর যেভাবে, নেচার যেভাবে আমাদের শরীরকে সৃষ্টি করেছে, সেই সেন্টার অফ গ্র্যাভিটি ছাড়াই একটু অন্যভাবে বেঁকে তেড়ছে আমাদের বেঁচে থাকতে হয়। হ্যাঁ, সে শরীরের ভারের জন্যই হোক কিংবা বোঝা বহনের জন্যই হোক, করতে গিয়ে একটা কম্প্রেশন হয়, স্পাইনাল বডি কম্প্রেশন হয়, সেগুলো নার্ভ রোড কম্প্রেশন আগেই শুনলাম আমরা। তো সেইটা যাদের অলরেডি হয়ে গেছে, তারা কিভাবে কি ধরনের এক্সারসাইজ করলে মানে মাসল সাপোর্ট বাড়াতে পারবে, যাতে করে ব্যথাটা কম হয়, এবং কি ধরনের হয়তো বেল্ট পরলে কিংবা সাপোর্টিভ স্ট্রাকচার অ্যাড করলে ওই ওয়েট বিয়ারিংটাকে একটু ডাইভার্ট করে দিয়ে যাওয়া যায়, যাতে করে ব্যথাটা কমানো যায়, সে সম্বন্ধে দু একটা কথা শুনতে চাই। হ্যাঁ, তো ব্যাপারটা খুব ইম্পোর্টেন্ট প্রশ্ন। এটা হচ্ছে যে কোমরে ব্যথা হলে আমরা কিভাবে নিরাময় পাবো? সেটার জন্য আর তার আগে একটা খুব ছোট্ট করে একটা ভীষণ ইম্পোর্টেন্ট প্রশ্ন আপনি প্রাসঙ্গিক তুলে ধরছেন ডক্টর মানিক ভাই। সেটা হচ্ছে যে মানে ওবেসিটি, যাদের খুব বেশি ওজন, শরীরে প্রচন্ড ওজন, তাদের কি প্রবলেম হতে পারে? যাদের কোমরে মানে যাদের বডি ওয়েট যাদের খুবই বেশি এবং বডি ওয়েট বেশি না হলেও যাদের শরীরে ফ্যাটের পরিমাণ অনেক বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হতে পারে। ফ্যাট কিন্তু একটু আগেই বললাম, ভিটামিন ডি টা হচ্ছে কিন্তু ফ্যাট সলিউবল ভিটামিন। এটা কিন্তু ফ্যাটের মধ্যে দ্রবীভূত হয়ে থাকে। তো কারুর যদি শরীরের মধ্যে বেশি ফ্যাট থাকে, তার শরীরের মধ্যে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট এর ভিটামিন ডি যদি থাকেও, সেটা কিন্তু শরীরের ওই ফ্যাটের মধ্যে রয়েছে। অর্থাৎ সিস্টেমে নেই, আমাদের রক্তের মধ্যে নেই, কিন্তু ফ্যাটের মধ্যে রয়েছে। যে কারণে অ্যাকচুয়াল যে ভিটামিন ডি টা আমাদের সিস্টেমের মধ্যে থাকা দরকার, যেটা কিনা আমাদের ক্যালসিয়ামটাকে শরীরের হাড়ের মধ্যে ঢোকানোর জন্য দায়ী, সেটা কিন্তু ওভারঅল শরীরের মধ্যে রয়েছে, কিন্তু তার সিস্টেমের মধ্যে থাকছে না। এইটা একটা ভীষণ ইম্পোর্টেন্ট কনসেপ্ট। যেখানে বলা হয় যে আপনাদের শরীরের কারোর হয়তো ওজন বেশি নেই, কিন্তু তার শরীরে ফ্যাটের পরিমাণ অনেক বেশি রয়েছে। সেটা কিন্তু তার হাড়ের পক্ষে, যারা ফ্যাট বেশি থাকে, আমরা অনেক সময় দেখি, আমরা যখন অপারেশন করি আমরা তখন দেখা যায় তার হাড়গুলো খুব সরু, সরু। কেন হচ্ছে? এটা হচ্ছে তার কারণ। যার ফ্যাট গুলো কিন্তু তারা ভিটামিন ডি টাকে অ্যাবসর্ব করে রেখে দিয়েছে। সিস্টেমে যেতে দিচ্ছে না। তার ফলে শরীরের হাড়গুলো দুর্বল হয়ে যাচ্ছে। তো এটা হলো। নেক্সট হচ্ছে, যদি হয় কারোর কোমরে ব্যথা, তাহলে কি করবে? কোমরে ব্যথা তার বিভিন্নভাবে তার প্রকাশ হতে পারে। কোমরে ব্যথা শুধুমাত্র তার কোমরের মধ্যেই সীমাবদ্ধ, সেটা একটা হতে পারে। অথবা দেখা যাচ্ছে কোমর থেকে পায়ের দিকে নেমে যায়, যেটাকে আমরা বলি sciatica। সেটা ইউজুয়ালি পায়ের পিছন দিক থেকে নামে এবং সে কারো ক্ষেত্রে একদম মানে থাই এর পিছন দিক অব্দি নামতে পারে। কারোর একদম পা অব্দি নেমে যায়। যাদের পা অব্দি নেমে যায় তাদের বুঝতে হবে তাদের শিরার উপরে চাপ আসছে। এবং তাদের ক্ষেত্রে আর আপনারা বুঝবেন কি করে? যে কোমরে ব্যথা থেকে যাদের শিরার উপরে চাপ আসছে, তাদের কিন্তু দেখবেন যে বেশিক্ষণ তারা হাঁটতে পারে না। হাঁটতে তার পা দুটো ভারী হয়ে যায়। তাদের দাঁড়াতে হয় অথবা সামনে ঝুঁকে পড়তে হয়। কেন ঝুঁকে পড়তে হচ্ছে? কারণ এই সামনে ঝুঁকলে পরে তাদের ওই যে একটু আগে বললাম যে আমাদের যে স্পাইনাল ক্যানাল এর মধ্যে যে স্পেসটা যেখান দিয়ে নার্ভ গুলো বেরোয়, তার গর্তগুলো কিন্তু একটু বড় হয় সামনে ঝুঁকলে। পিছনে ঝুঁকলে কিন্তু এই যে কেউ যদি পিছন দিকে ঝোঁকে, তাহলে কিন্তু তার গর্তগুলো ছোট হয়ে যায়। সেজন্য দেখা গেছে নেচার করেছে যে মানুষ যত বয়স বাড়তে থাকে সে সামনের দিকেই ঝুঁকে পড়ে। এবং সেটা কেন ঝুঁকলে পরে তার ওই যে রিলেটিভলি তার ওই যে গর্তগুলো যেখান দিয়ে নার্ভ গুলো বেরোচ্ছে তার শিরদাঁড়াতে, তার রিলেটিভ একটু সামান্য বড় হয়। তারা হচ্ছে তাদের সমস্যাটা কি হলো? তাদের সমস্যাটা হলো তারা বেশিক্ষণ হাঁটতে পারে না। তাহলে সেই কারণে যাদের এই ধরনের সমস্যা হচ্ছে, তাদের কোমরে ব্যথার সঙ্গে পায়ের ব্যথাটা নেমে যাচ্ছে পায়ের আঙুল পর্যন্ত, তাদের ক্ষেত্রে আমরা কি করব? সামনে ঝোঁকার যে এক্সারসাইজ গুলো আছে, অর্থাৎ ফ্লেকশন এক্সারসাইজ, অর্থাৎ একটু আগে আমরা বললাম শিরদাঁড়াটা দুটো মাসলের উপর ডিপেন্ড করে। একটা সামনের দিকের পেটের মাসল, পিছনের দিকের পিঠের মাসল। যাদের ব্যথাটা নেমে যাচ্ছে পা অব্দি, তাদেরকে পেটের মাসল গুলোকে স্ট্রং করার জন্য ফ্লেকশন এক্সারসাইজ, অর্থাৎ সামনে ঝুঁকে যেটা বলি তাকে আমরা ফ্লেকশন বলি, পিছন দিকে করলে বলি আমরা এক্সটেনশন বলি। তাই সামনে ফ্লেকশন, যে সামনে ঝোঁকার জন্য যে এক্সারসাইজ গুলো রয়েছে, আমি ছবিও দেখিয়ে দেবো কিছু আমাদের
সে কিভাবে করতে হবে সেই ছবিগুলো আমরা দেখাবো। তা সেইগুলো হচ্ছে ফ্লেকশন এক্সারসাইজ করতে হবে, যাতে পেটের মাসল গুলোকে তাকে স্ট্রং করতে হবে। তাহলে তাতে তাতে কি হবে, তাতে হচ্ছে তার ওই যে যেখান দিয়ে নার্ভ গুলো বেরোচ্ছে সেই গর্তগুলোটা একটু হলেও বড় হবে এবং সেটার জন্য তার সেই নার্ভের উপর প্রেশার থেকে পরিত্রাণ পাবে। আর অন্যান্য যারা রয়েছে যাদের শুধুমাত্র কোমরে ব্যথাটা শুধুমাত্র কোমরেই সীমাবদ্ধ, ব্যথাটা নিচের দিকে নামছে না, কাদের কেন ব্যথা হচ্ছে, তাদের মাসল গুলো দুর্বল হয়ে গেছে। ওই যে অস্টিওপোরোসিস হলে তার মাসলও দুর্বল হচ্ছে, হাড়ও দুর্বল হচ্ছে, তার এই মাসলটা দুর্বল হয়ে গেছে, সে অনেকক্ষণ বসে থাকলে আর উঠতে পারে না। এই ধরনের সমস্যা যাদের হচ্ছে তাদের মাসল গুলোকে স্ট্রং করতে হবে, পিঠের মাসল গুলোকে স্ট্রং করতে হবে। তার জন্য তাকে এক্সটেনশন এক্সারসাইজ, অর্থাৎ পিছন দিকে ঝোঁকার যে এক্সারসাইজ গুলো, সেগুলো ছবি দেখাবো আমি, সেটাকে বলে এক্সটেনশন এক্সারসাইজ। তাহলে যাদের ব্যথাটা কোমরের পিঠের পিছন দিকে সীমাবদ্ধ তাদেরকে পিঠের এক্সারসাইজ দিতে হবে। আর যাদের ব্যথাটা নেমে যাচ্ছে পা অব্দি তাদেরকে ফ্লেকশন এক্সারসাইজ অর্থাৎ পেটের মাসলের এক্সারসাইজ দিতে হবে। এই দুটো কিন্তু আমাদের ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবার ইনিশিয়ালি প্রথম দিকে যদি দেখা যাচ্ছে তাদের আ আ এই করলে তাহলে ধীরে, ধীরে ব্যথাগুলো কমে যাচ্ছে তাহলে ভালো। যদি দেখে কমছে না তখন তাদের আরো আমাদের অনেক কিছু ব্যথা কমার আমাদের মেজরস রয়েছে, আমাদের ফিজিওথেরাপিউটিক আ আ প্রসিজারস রয়েছে, আল্ট্রাসনিক থেরাপি আছে, শর্ট ওয়েভ ডায়াথার্মি আছে, ইন্টারফারেন্সিয়াল থেরাপি আইএফটি যেটা বলে, সেই ধরনের জিনিসগুলো সেইগুলো দিয়ে ইনিশিয়ালি ব্যথাটাকে কমিয়ে নেওয়া হয়। অনেকে বলে যে আমি এত ব্যথা আমি কোনো ব্যায়ামই করতে পারছি না। তাদের ক্ষেত্রে তাহলে কি করা যাবে? তাদের ক্ষেত্রে তখন ওই আল্ট্রাসনিক থেরাপি আছে, শর্ট ওয়েভ থেরাপি আছে, আইএফটি আছে। এগুলো দিয়ে ব্যথাটাকে সাময়িকভাবে একটু কমিয়ে নেওয়া হয়। যাতে সে এক্সারসাইজ গুলো করতে পারে। এক্সারসাইজ করে ধীরে, ধীরে আবার ব্যায়াম করলে যদি ব্যথা আসে তখন আবার ইউএসটি টা দিয়ে দেওয়া হয়। এই ইউএসটি কভারে কিন্তু এক্সারসাইজ গুলো ধীরে, ধীরে করা হয়। এটা আরো একটা ইম্পোর্টেন্ট, একটু আগে আমি যেটা বলছিলাম। কারণ অনেকে বলবেন আমার তো ব্যায়াম করার সময় নেই। আমার ব্যায়ামের ডাক্তারদের কাছে যাওয়ার সময় নেই। আমাকে বিভিন্ন কর্পোরেটে কাজ করতে হয়। সারাক্ষণ সকালে বেরোই, আমি রাত্রিবেলা ১১ টায় ফিরি। সারাক্ষণ আমাকে বিভিন্ন রকম মানুষের সঙ্গে মিটিং এ থাকতে হয়। সারাক্ষণ আমাকে কাজ করতে হয়। তাহলে আমার ব্যায়াম করার সময় কোথায়? তাদের জন্য আমি একটা টিপস বলছি। একটু আগে যেটা বলছিলাম সেটাকে বলে সিটিং পুশ ব্যাক এক্সারসাইজ। এই এক্সারসাইজটা সকলে খুব ভালো করে শুনুন এবং যাদের একেবারেই সময় নেই তারাও যে এটা কিন্তু করতে পারবেন। কাজ করতে, করতে কথা বলতে পারে যেকোনো সময়। তা সেটা যেটা আমি বলছি সেটা হচ্ছে একটা তাদের জন্য ২ টো জিনিস লাগবে। একটা হচ্ছে দেওয়াল লাগবে। আমি ছবি দেখাবো, আমি একটু আগে পরে ছবি দেখিয়ে দেবো। পিছন দিকটা দেওয়াল লাগবে। পিছন দিকে দেওয়ালটা লাগবে। আর সে যদি একটা চেয়ারে বসে, চেয়ারটাকে দেওয়ালের সঙ্গে একদম লাগিয়ে দিতে হবে। একদম লাগিয়ে দিতে হবে। অথবা টুলও যদি থাকে সে টুলও দেওয়ালটাকে লাগিয়ে দিতে হবে। তাহলে দেওয়াল অথবা টুল, দেওয়ালের সঙ্গে টুল অথবা চেয়ার, এই দুটো জিনিস তার লাগবে। সে কি করবে? সোজা হয়ে বসবে, মাথাটাকে পিছন দিকে ঠেলবে, মাথা দিয়ে দেওয়ালটাকে ঠেলবে, পিঠ দিয়ে চেয়ারটাকে চাপলে পরে পিঠটা একটু উঠে যাবে, অর্থাৎ পিঠটা স্ট্রেট, পিঠটা শক্ত হবে। আর পা দিয়ে মেঝেটাকে চাপবে। তাহলে সে সম্পূর্ণ মাথা পিঠটাকে পিছন দিকে চাপছে আর পাটাকে মেঝেতে চাপছে। এটা তাহলে সম্পূর্ণ তার মাথার ঘাড়ের ব্যায়াম, ঘাড়ের মাসল, পিঠের মাসল এবং থাইয়ের এবং পায়ের মাসল একসঙ্গে কাজ করছে। সারা শরীরের এক্সারসাইজ করছে। তার সঙ্গে তার যদি ঘাড়েও ব্যথা থাকে, ঘাড়ে বা কাঁধের পিছনে যদি ব্যথা থাকে, তাহলে কোমরে হাত রেখে সে হাত দুটোকে পিছন দিকে দেওয়ালে চাপতে পারে। এটার সঙ্গে এড করতে পারে। তাহলে তার সঙ্গে ঘাড় হলো, কোমর হলো, পা হলো, থাই এবং পা হলো। তার সঙ্গে তার শোল্ডার গার্ডেল এক্সারসাইজ হলো। সেটাকে পিছন দিকে চাপবে। এভাবে চেপে ১, ২, ৩, ৪ করে ২০ গুনবে, আস্তে, আস্তে রিল্যাক্স করে ছেড়ে দেবে। আবার মাথা, পিঠ, কনুই পিছনে, পাটা মেঝেতে চেপে ১, ২, ৩, ৪ করে ২০ গুনবে, আস্তে, আস্তে ছেড়ে দেবে। এই এক্সারসাইজটা এট লিস্ট প্রতি ঘন্টায় ১০ বার করে তাকে করতে হবে। কারণ এটা তার সঙ্গে তার 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 প্রফেশন এর সঙ্গে রিলেটেড। তার কোমরের ব্যথার সঙ্গে রিলেটেড। সে তার অ্যাডিকুয়েট টাইম দিতে পারছে না। তার যারা ভীষণ বিজি, ইভেন যাদের কেউ বলতে পারেন আমাকে তো হয়তো ১৫ আমার ১২ ঘন্টা কাজের মধ্যে আমাকে ৪-৫ ঘন্টা আমাকে আমাকে গাড়িতেই চলাচল করতে হয়। যারা ৪ চাকায় চলাচল করছেন তাদের ইভেন গাড়িতে যেতে, যেতে তারা এই এক্সারসাইজটা করতে পারেন। গাড়ির সিটে বসে করতে পারেন। জাস্ট সিম্পল মাথার সিটের পিছনে যে ব্যাক সিট কভার আছে সেখানে চাপবে, মাথা দিয়ে চাপবে, মাথা, পিঠ, কনুই চাপবে, আর পাটা মেঝেতে চাপবে। খুব সিম্পল। এটাকে বলা হয় সিটিং পুশ ব্যাক এক্সারসাইজ। অর্থাৎ যেকোনো জায়গায় বসে বাসে, ট্রামে, ট্রেনে, অফিসে, বাড়িতে কথা বলতে, বলতে, সিনেমা দেখতে, দেখতে, সে টিভি দেখতে, দেখতে, সে খবরের কাগজ পড়তে পারে। যেকোনো সময় সে করতে পারে। ইভেন মিটিং করতে, করতে অফিসে করতে পারে। এটা ভীষণ ইম্পোর্টেন্ট একটা টিপস এবং এই টিপসটা যদি কেউ ফলো করে ইনিশিয়াল ফেজে তার ভীষণভাবে তার উপকার পাবে এবং তার জন্য আমি একটু আগে যা বললাম তার ব্যথার ধরন অনুযায়ী তার স্পেসিফিক এক্সারসাইজ করলে সে কিন্তু ভীষণভাবে উপকৃত হবে। আচ্ছা, এমন কি কোনো সহজ পদ্ধতি আছে
যাতে করে আমরা যারা ইয়াং কিংবা মধ্যবয়স্ক কিংবা একটু বেশি বয়স হয়েছে এবং একটু পিঠে হয়তো ব্যথা হয় মাঝে মধ্যে, আমরা বুঝতে পারি যে আমার হয়তো কিছু একটা পরিবর্তন ঘটেছে যেটা ঠিক স্বাভাবিক রেঞ্জের মধ্যে নেই, যার জন্য আমার ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। কি সেই সতর্কতামূলক এক্স্যাক্টলি, ক্লিনিক্যাল সায়েন্স? এখানে বললাম কোমরে ব্যথা সব থেকে কমন যেটা আমরা তাকে বলি অস্টিওপোরোসিস। এই অস্টিওপোরোসিসটা যে শুধুমাত্র হাড়ের রোগ তা নয় কিন্তু। অস্টিওপোরোসিসে আমাদের সারা শরীর হাড়টা যেমন দুর্বল হয়, মাসল গুলো দুর্বল হয় যেটাকে বলে সার্কোপেনিয়া। সার্কো মানে হচ্ছে আমাদের মাসল, পেনিয়া মানে কমে যাওয়া। অর্থাৎ মাসলের পরিমাণ, মাসলের ভলিউম কমে যাওয়া, নাম্বার অফ মাসল ফাইবার কমে যাওয়া। এটা তাহলে দুটো জিনিস। তাহলে একটা মাসলের প্রবলেম, হাড়েরও প্রবলেম। তাহলে আমাদের ১ম কোনটাকে আমরা ধরবো? ১ম ধরবো আমরা মাসলের প্রবলেম। অর্থাৎ মাসলটা ধীরে, ধীরে দুর্বল হতে, হতে হাড়ের উপর প্রচন্ড প্রেশার পড়ে। এটা আমরা বুঝবো কি করে? এটা আমরা খুব সিম্পল আমি একটা টিপস বলছি। যাদের ৫০ পেরিয়ে গেছেন যারা, ৫০ পেরিয়ে যারা যাচ্ছেন, যাদের বেশিরভাগ সেডেন্টারি লাইফস্টাইল লিড করেন, অর্থাৎ বেশিরভাগ সময় বসে, বসে কাজ করতে হয়। তাদের তাদের ব্যায়াম করার সময় নেই। তারা এতদিন ধরে কিছু ব্যায়াম করেন কিন্তু তাদের কোমরে ব্যথা হচ্ছে। এই ধরনের কি করে আপনি বুঝবেন যে আপনার ভবিষ্যতে এই ধরনের একটা সমস্যা আসতে পারে, যে আপনার এত সিভিয়ার কোমরে ব্যথা হতে পারে? আপনি কি করে সতর্ক হবেন? সেটা সিম্পল, সেটা হচ্ছে এটা জাস্ট আপনি আপনি নিজে লক্ষ্য করবেন। কেউ যদি ০.৫ ঘন্টা বা ৪০ মিনিট এক জায়গায় বসে থাকে, তাহলে তাকে উঠতে বলুন। সকালে তাকে সোজা হয়ে উঠতে বলুন। এবার ওঠার সময় লক্ষ্য করবেন সে সম্পূর্ণ হাত ছেড়ে উঠছে নাকি হাত ধরে উঠছে। ০.৫ ঘন্টা ৪০ মিনিট বসে থাকার পরে কেউ যদি ওঠার সময় হাতটাকে ধরে হাতের সাপোর্ট নিয়ে উঠতে হয়, তার মানে তার মাসল কিন্তু দুর্বল আছে। তাই এটাকে বলে সিম্পল গেট আপ টেস্ট। গেট আপ টেস্ট। গেট আপ টেস্ট আফটার at least sitting for 30-40 মিনিটস। অর্থাৎ ৩০ থেকে ৪০ মিনিট এক জায়গায় বসে থাকার পর ওঠার সময় কেউ যদি হাতের সাহায্য নিয়ে উঠতে হয়, তাহলে তার জিনিসটা দুটো জিনিস তাকে লক্ষ্য রাখতে হবে। ১, ওঠার সময় তার ব্যথা হচ্ছে কিনা। ২, তাকে হাতের সাহায্য নিতে হচ্ছে না। জাস্ট অনেকক্ষণ বসে থেকে উঠতে গেলে যদি ব্যথা হয়, তার মানে তার মাসল দুর্বল আছে এবং হাতের সাহায্য নিয়ে তাকে উঠতে হচ্ছে ওই কারণে। এবং এই ধরনের পেশেন্টের কিন্তু মাসল দুর্বল আছে যে বলে হাড়ের উপর প্রচন্ড প্রেশার পড়ছে। এবার আমরা আসবো কিছু দৈনন্দিন অভ্যাসের জন্য, যেমন ধরুন মেঝে থেকে কিছু তোলার সময় যদি হঠাৎ করে কোমরে ব্যথা লাগে। অনেক মানুষ আসে আমার কাছে যে বলে যে তারা মেঝে থেকে কিছু তুলতে গিয়ে হঠাৎ করে এমন লেগেছে আর কোমর সোজা করতে পারছে না, ভীষণ ব্যথা। তাহলে আমরা জেনে নেব কিভাবে কোমর মেঝে থেকে কিভাবে জিনিস তোলা উচিত। যেমন এখানে দেখুন, কেউ যদি সামনে ঝুঁকে এইভাবে যদি জিনিসটা তুলতে যায়, তাহলে তার কোমরের পিঠের মাসলটাকে কিন্তু প্রচণ্ড কাজ করতে হচ্ছে এবং সেক্ষেত্রে হঠাৎ করে মাসলটা ছিঁড়ে যেতে পারে, অথবা তার তার ডিসপ্রোলাপস পর্যন্ত হতে পারে। একটু আগেই বললাম ডিসপ্রোলাপস হলে কোমর থেকে ব্যথা একদম পায়ে অবধি আসতে পারে, পা অবশ হয়ে যেতে পারে। তাহলে কিভাবে মেঝে থেকে তোলা উচিত? তাহলে এইটা হচ্ছে আমাদের কারেক্ট সিটিং পশ্চার, যেটা আমরা বলি কোনো কিছু তুলতে হলে আগে মেঝেতে বসে পড়তে হবে। হাঁটু ভাঁজ করে বসে পড়ে কোমর পিঠটাকে সোজা থাকবে, হাত দিয়ে পিঠে নিচের জিনিসটাকে এইভাবে ধরা হবে এবং ধরে আস্তে আস্তে কোমরটাকে সোজা রেখেই হাঁটুটাকে সোজা করে ধীরে ধীরে উপরে উঠতে হবে। অথবা কেউ যদি মেঝে থেকে কিছু তুলতে হয়, তার পাশ থেকে, বডির পাশ থেকে তুলতে হবে, সামনে থেকে তোলা হবে না। সামনে থেকে ঝুঁকে কিন্তু কোনো রকম ওজন তোলা উচিত নয়। সে তুলতে গেলে কিন্তু তার পিঠের মাসেলের স্ট্রেন হতে পারে, ইভেন ডিসপ্রোলাপস পর্যন্ত হতে পারে। আর এছাড়া যদি কেউ জিনিস বইতে হয়, কোনো ভারী জিনিস, ভারী সুটকেস বা কিছু জিনিস বইতে হয়, আইডিয়ালি কিন্তু ২ হাতে সমান সমান ওজন যদি বয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু তার পিঠে ব্যথাটা কম হতে পারে। খুব সিগনিফিক্যান্ট, মানে প্রচন্ড ব্যথার সম্মুখীন তাদের হতে হতে পারে। তারা কিন্তু সতর্ক হবে এবং এটা একটা প্রমাণিত, একটা বিভিন্ন স্টাডি করে এটা প্রমাণ হয়েছে। বিশেষ করে আমাদের মা বোনেদের ক্ষেত্রে, অর্থাৎ ফিমেল সেক্সদের ক্ষেত্রে এটা ভীষণভাবে এটা কোরিলেট করে দেখা গেছে। এটা ভীষণভাবে একটা ইম্পর্টেন্ট একটা কোরিলেশন দেয়। এছাড়া আমাদের মানুষের সমস্ত ৫০ ঊর্ধ্ব মানুষ, অর্থাৎ ৫০ বছর যারা পেরিয়ে গেছেন, তাদের ক্ষেত্রে এটা ভীষণভাবে কিন্তু ইম্পর্টেন্ট। যারা অলরেডি কষ্ট পাচ্ছেন কোমরের ব্যথায়, তাদের ঠিক বা যারা হয়তো এখন ভালো আছেন, ঠিক কি ধরনের ডেস্কের কথা শুনলাম, নেগেটিভ ডেস্ক, যেখানে চেয়ারটা একটু ডেস্কের নিচে চলে যাবে, আমরা সিটটা সোজা করে বসে থাকবো। বিছানার ক্ষেত্রে কি ধরনের বিছানা ভালো? আমরা শুনি অর্থোপেডিক বেড কিংবা হার্ডউড বেড, ঠিক কোনটা বেশি হেল্পফুল ইন লং টার্ম? হ্যাঁ, এক্সাক্টলি, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং সেটার জন্য আমরা অনেকে দেখা গেছে যে ঘুমের পরে তার কোমরে চিকুন ব্যথা হচ্ছে। অনেকে আপনারা লক্ষ্য করবেন, হয়তো একটা অন্য কোনো জায়গাতে আপনার বাড়িতে একটা আপনি যে বিছানায় শুয়ে থাকেন, রেগুলার আপনার শুয়ে আপনার অভ্যেস, সেটা আপনাকে হঠাৎ করে আপনি হয়তো কোনো জায়গায় বেড়াতে গেছেন।
সেখানে আপনার হয়তো বিছানাটা একটু ভীষণভাবে নরম বিছানা, আপনি হয়তো শক্ত বিছানায় শুয়ে পড়েছেন। তাহলে আপনার নরম বিছানায় যেই আপনি গিয়ে শুয়েছেন, আপনি অন্য কোনো জায়গাতে কোনো হোটেলে গিয়ে সেদিন রাত্রে আপনার আর ঘুম হলো না। এটা অনেকের ক্ষেত্রে অনেকেই আমায় বলে, নতুন জায়গাতে গিয়ে আমার একটা এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে গেল, বিছানাটা এমনই, আমার ঘুমই হলো না। কেন হয় এটা? এটা হয় আমি বলি আপনাকে, আপনাদের যে শিরদাঁড়াটা একটু আগেই বললাম, শিরদাঁড়ার একটা স্পেসিফিক কার্ভেচার আছে। গলার একরকম কার্ভেচার, পিঠের মাঝের একরকম কার্ভেচার, নিচের একরকম কার্ভেচার। তা প্রত্যেক মানুষের এই কার্ভেচারটাকে ঘুমানোর সময় এই কার্ভেচারটা যতটা সম্ভব মেইনটেইন করা উচিত। এবং সেটার জন্য প্রত্যেকটা মানুষের জন্য একটা স্পেসিফিক কিন্তু কার্পেট আছে, স্পেসিফিক আমাদের বিছানা আছে। সেই বিছানাতেই কিন্তু সেই তার নির্দিষ্ট তার কার্ভেচারটাকে মেইনটেইন করে। এই কারণে সে যে নির্দিষ্ট বিছানা থেকে সে যদি অন্য নরম অথবা শক্ত, কারণ হয়তো নরম জায়গায় শুয়ে পড়ে, তাই যদি শক্ত জায়গায় যায় তাহলে তার কার্ভেচার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সেই কারণে সে ঘুমের ডিস্টার্বেন্স হয়। এটা ভীষণ ইম্পোর্টেন্ট। তবে আমরা নির্দিষ্টভাবে বলি, যাদের যাদের দেখা গেছে যে অনেকের পিঠের চেহারার সঙ্গে কোমরটা অনেক বেশি মোটা, কোমরটা অনেক, বিশেষ করে আমাদের মা বোনেদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমাদের পেলভিসটা অনেক বেশি চওড়া, কোমরটা অনেক বেশি মোটা। তাদের ক্ষেত্রে দেখা গেছে একটু রিলেটিভলি সফট যে কার্ভেচার, সব যে আমাদের যে ম্যাট্রেস রয়েছে সেইগুলো কিন্তু তাদের ক্ষেত্রে ভালো। এছাড়া কিন্তু যাদের দেখা যাচ্ছে যে এই পিঠের যে কার্ভেচারটা এবং তার কোমরের কার্ভেচারটা রিলেটিভলি সমান, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা রিলেটিভলি ফার্ম বেড অর্থাৎ শক্ত বিছানা, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। কিন্তু এটা এত কিছু আমাদের খুব সিম্পল একটা টিপস আমি বলছি, আপনারা যে বিছানাটায় আপনারা কমফোর্টেবল, সেই বিছানাটা আপনারা সেটাই কিন্তু আপনারা চেষ্টা করবেন সব জায়গাতে সেই ধরনের জিনিসটা ইউজ করার জন্য। যদি না হয়, বাই চান্স আপনি সেই জায়গায় গেলেন, এমন একটা জায়গায় গেলেন সেখানে আপনি পাচ্ছেন না। সেখানে আপনি কি করবেন? সেখানে একটা নরমাল, যদি সোজা হয়ে শুতে চান, তাহলে নরমাল কার্ভেচারটা মেইনটেইন করতে গেলে কারোর হয়তো দেখা গেল যে খুব শক্ত বিছানায় শুয়ে অভ্যেস। কিন্তু যে নরম জায়গায় সে শুয়ে তার পাচ্ছে না, তখন সে কি করবে? তখন কি করবে? হাঁটুর তলাতে একটা বালিশ দিয়ে দেবে। তার অনেক ছোট একটা বালিশ যদি হাঁটুর তলায় দিয়ে হাঁটুটা একটুখানি ভাঁজ হয়ে থাকলো, তাতে কিন্তু কোমরের কার্ভেচারটা মেইনটেইন হবে। অথবা যদি ডান দিকে বা বাঁ দিকে কাত হয়ে শুতে চায়, তাহলে একটা পাশ বালিশ ইউজ করবে, যাতে পাশ বালিশটা কি করবে? দুটো থাই এর মাঝখানে থাকবে। দুটো থাই এর মাঝখানে থাকলে তার কোমরের কার্ভেচারটা মেইনটেইন হবে। অথবা যদি দেখা যাচ্ছে যে তার ঘাড়ের কার্ভেচারটা মেইনটেইন করতে গেলে সে বিছানাটা এতটা নরম, মাথাটা বেশি নিচে নেমে যাচ্ছে। তখন তাকে সেই এমনভাবে বালিশটাকে ঠিক করে নেবে যাতে মেইন পোরশনটা কিন্তু ঘাড়ের তলায় থাকে। যাতে ঘাড়ের নরমাল, আমি যদি একটা মেঝেতে শুই তাহলে কি হয়? ঘাড়টা একটু ফাঁকা থাকে। অর্থাৎ ঘাড়টা একটু কার্ভেচার থাকে। সেই কার্ভেচারটা শোয়ার সময় মেইনটেইন করতে হবে। বালিশটাকে একটু কার্ভেচারটাকে চেঞ্জ করে তাহলে আমার ঘাড়ের নিচে বেশি রাখতে হবে। এবং সেটা করলে কিন্তু সে ভালোভাবে ঘুমাতে পারবে। সেটাকে বলে মডুলারিটিও। এখন অনেক মডুলার ম্যাট্রেসও এসে গেছে। তার শরীরের কার্ভেচার অনুযায়ী সেই মডুলার ম্যাট্রেস নিজের মতো চেঞ্জ হয়ে যায়। সেটা খুবই কস্টলি, আমাদের সবে আমাদের বাজারে এসছে সেটা। কেউ যদি চায় সেটাও নিতে পারেন। এবং সেটা এইটা ভেবেই তৈরি হয়েছে তার নরমাল কার্ভেচারটাকে মেইনটেইন করার জন্য। যেটা জানতে চাইছিলাম সেটা দিয়ে শেষ হলো। মেমোরি ফোম ম্যাট্রেস কিংবা অর্থোপেডিক ম্যাট্রেস, এই দুটোর তফাৎটা কি? ইয়েস, মেমোরি ফোম ম্যাট্রেস, এটা আমি বলতে চাইছিলাম। এই মেমোরি ফোম ম্যাট্রেসটাই এখন আমাদের এখন এসছে, যেটা কিনা আমাদের শরীরের কার্ভেচার অনুযায়ী নিজেকে চেঞ্জ করে। এবং সেই চেঞ্জ করার আমাদের বেসিক জিনিসটা হলো আমাদের শরীরের কার্ভেচারটাকে মেইনটেইন করতে হবে। সে সোজা হয়ে শুয়ে থাকুক অথবা সাইড করেই শুক কি উপরেই শুক। এই শোয়াটা যে প্রত্যেক মানুষের একটা নির্দিষ্ট শোয়ার কায়দা আছে। কিন্তু সেটা সবসময় সব জায়গাতে সেটা সম্ভব হয় না। এই মেমোরি ফোম ম্যাট্রেস যেটা আপনি এক্ষুনি বললেন, সেইটা ভীষণ ইম্পোর্টেন্ট। সেটা কিন্তু শরীরের কার্ভেচার অনুযায়ী চেঞ্জ হয়ে যায়। যাতে করে আল্টিমেট এইমটা হচ্ছে শরীরের কার্ভেচারটাকে মেইনটেইন করে এবং সে ভালোভাবে ঘুমাতে পারে। সত্যি কথা। আচ্ছা, যারা অলরেডি অনেক দিন ধরে কষ্ট পাচ্ছেন, একটু ব্যথা, বেশি ব্যথা, কম ব্যথা, তাদের তো সবসময় ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিজেদের এসব ব্যথার জন্য ওষুধ খাওয়া যায় না। অনেকেই এটা সেটা ব্যথার ওষুধ খেয়ে নেন কিংবা মানে এর কাছে ওর কাছে যান, মানে অন্য ধরনের চিকিৎসা খোঁজেন, কেউ ইয়োগাতে যান, কেউ জিমন্যাস্টিকে যাওয়ার চেষ্টা করেন, হয়তো শরীরের জন্য হয় না। তো সাধারণভাবে ২-৩টে টিপসের কথা শুনতে চাই। যেরকম হয়তো কতটা ক্রুসিন বা প্যারাসিটামল আমরা খাবো যাতে করে কিংবা কতটা অবধি নন স্টেরয়েডাল অ্যানালজেসিক আমরা খেতে পারি একদিনে, কিংবা আকুপাংচার কতটা সাহায্য করতে হবে, সেটা নিয়ে ২-১ কথা শুনতে চাই একটু ভালোভাবে। তো ব্যাপারটা হচ্ছে আমাদের কোমরে ব্যথা নিরাময়ের জন্য বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে। যেমন অ্যালোপ্যাথিক পদ্ধতিতে আমরা ৩ ভাগে ভাগ করি। একটা হচ্ছে ওষুধপত্র, একটা হচ্ছে আমাদের সাপোর্টিভ যেটাকে আমরা বলি বেল্ট।
বেল্ট বা ব্রেস যেটা আমরা বলি। আরেকটা হচ্ছে আমাদের ফিজিওথেরাপিউটিক মেজার্স, অর্থাৎ আমরা আগে যেটা একটু বললাম আইএফটি, শর্ট ওয়েভ ডায়াথার্মি, ইউএসটির সঙ্গে মাসল স্ট্রেংথেনিং যা যা এক্সারসাইজ আছে সেইগুলো। এই ৩ রকম আমাদের কনজারভেটিভ ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। এটা ছাড়া একটু আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যেটা এক্ষুনি আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে আমাদের আকুপাংচার। এই আকুপাংচারটা হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন অংশে আমাদের নার্ভ এন্ডিংস রয়েছে, ডিফারেন্ট নার্ভ এন্ডিংস রয়েছে। এই নার্ভ এন্ডিংস গুলো আমাদের একটু স্টিমুলেট করলে, এই একটা যখন আমরা আগুনে হাত দিলে সেই সঙ্গে সঙ্গে আমরা হাতটা সরিয়ে নিই কেন? এই হাত থেকে এখানে সেন্সেশনটা চলে যাচ্ছে আমাদের ব্রেনে এবং স্পাইনাল কর্ডের মাধ্যমে ব্রেনে চলে যাচ্ছে। তা সেই যে আমি আমি যদি যে নার্ভটা এসে আমাকে কোমরে ব্যথার জন্য আমাকে কষ্ট দিচ্ছে, যেটা পায়ে কষ্ট দিচ্ছে, তাহলে সে পায়ে অথবা কোমরে যেকোনো জায়গাতে সেই নার্ভ এন্ডিংটাকে যদি আমি স্টিমুলেট করি, তাহলে কি হবে? তাহলে সঙ্গে সঙ্গে যে সেন্সেশনটা যাবে, সেই সেন্সেশনটা কি করে ব্যথার সেন্সেশনটাকে ব্লক করে দেবে স্পাইনাল কর্ড লেভেলে, যেটাকে আমরা বলি গেট কন্ট্রোল থিওরি। গেট কন্ট্রোল থিওরি মানে হচ্ছে একটা গেটের মাধ্যমে আমরা স্পাইনাল, এই যে আমাদের আগুনে হাত লাগলে যে সেন্সেশনটা চলে গেল ব্রেনে, সেটা একটা নির্দিষ্ট গেটের মাধ্যমে ঢুকলো। এই গেটের এখন নিয়মটা হলো আমাদের স্পাইনাল কর্ডের মধ্যে যখন এই সেন্সেশনটা ঢুকবে, সেই গেটে একটাই সেন্সেশন ঢুকতে পারবে, হয় ব্যথা ঢুকবে নয়তো অন্য কিছু ঢুকবে। আমি যদি সেই ব্যথা ঢোকার আগেই আমি একটা অন্য কোনো সেন্সেশন দিয়ে দিই, তাহলে সে ব্যথার সেন্সেশনটা ঢুকতে পারবে না এবং সে কি করবে, তাহলে সেই জায়গাটাকে সে তাহলে ব্যথার সেন্সেশনটাকে ব্লক করে দেবে। এটাই হচ্ছে আমাদের গেট কন্ট্রোল থিওরির আমাদের থিওরি। সেক্ষেত্রে আমাদের শরীরের বিভিন্ন অংশে যে নার্ভ এন্ডিং গুলো আমাদের বিভিন্ন ত্বকের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, আমাদের পিঠে রয়েছে, আমার পায়ে রয়েছে, এই স্পাইস গুলো থেকে আমাদের যে নার্ভ এন্ডিং গুলো স্টিমুলেট হচ্ছে, সেটা কিন্তু গিয়ে ওই একটা গেটের মধ্যে দিয়ে ঢুকছে এবং সেই গেট দিয়ে সে যখন সেই সেন্সেশনটা ঢুকছে, ওই নার্ভ এন্ডিং ওই গেট দিয়ে যে ব্যথার সেন্সেশনটা বেরিয়ে আসছিল সেটাকে সে ব্লক করে দিচ্ছে। এই গেট কন্ট্রোল থিওরি ট্রিটমেন্ট। কিন্তু সেটা কি করছে? সেটা কিন্তু টেম্পোরারি। সেটা কিন্তু পার্মানেন্টলি কিন্তু মানুষকে আরাম দিতে পারবে না। টেম্পোরারি মানুষকে, যেটা এক্ষুনি ঠিক রাইটলি উনি বললেন, যে টেম্পোরারি কিন্তু একটা সেন্সেশন অফ রিলিফ দিতে পারে। কিন্তু আল্টিমেটলি লং রান এর জন্য যদি আমি তাকে ট্রিটমেন্ট করতে হয়, তাহলে কিন্তু আমরা যেটা বললাম মাল্টি মোডাল ট্রিটমেন্ট মডেল, অর্থাৎ ব্যথার ওষুধ। এবার ব্যথার ওষুধে আমি আসি। ব্যথার ওষুধ কিন্তু আমরা বলি যে মানুষ যখন ভীষণ ব্যথাতে ভুগছে, তাকে ব্যথার ওষুধ দিতেই হবে এবং সেটার জন্য খুব সিভিয়ার ব্যথার ওষুধটা কিন্তু মিনিমাম ৫ দিন থেকে ১০ দিন ম্যাক্সিমাম। তার বেশি কিন্তু দেওয়াটা উচিত না, ৫ থেকে ১০ দিন। এবং তার সঙ্গে দরকার হলে মাসল রিল্যাক্সেন্ট, অর্থাৎ যেকোনো জায়গায় ব্যথা হলে মাসল গুলো খুব কন্ট্রাকশন এ চলে যায়। অর্থাৎ আমরা দেখি যে অনেক সময় ঘাড় শক্ত হয়ে গেছে, ঘাড় নাড়তে পারছে না, বা পিঠটা একদম এত শক্ত যে সামনে ঝুঁকতে পারছে না, মাসলটা ভীষণ কন্ট্রাকশন এ চলে গেছে। এই কন্ট্রাকশন গুলোকে বন্ধ করার জন্য যে ওষুধগুলো আসে তাকে বলে মাসল রিল্যাক্সেশন। এই ধরনের ওষুধ দিতে হয়। কিন্তু এইগুলো সবই কিন্তু মেক্সিমাম ৫ থেকে ১০ দিন, খুব বেশি হলে ১৫ দিনের কিন্তু বেশি দিন দেওয়া যায় না। যাদের দেখা যাচ্ছে ওষুধগুলো অনেক দিন বেশি লাগছে, তাদের কিন্তু সতর্ক হতে হবে, চিকিৎসকদের পরামর্শ নিতে হবে এবং কেন হচ্ছে, এটার ভেতরে হয়তো শরীরের মধ্যে নিশ্চয়ই কিছু একটা সিগনিফিক্যান্ট একটা প্রবলেম এসছে। তার হয়তো ডিস্কটা বেরিয়েছে, তোকে বলে ডিস্ক প্রোল্যাপস, অথবা পিঠের মধ্যে কোনো একটা ইনফেকশন হয়েছে, যেকোনো ইনফেকশন হতে পারে, নিজের শিরদাঁড়ার মধ্যে কোনো একটা ইনফেকশন হয়েছে, তাহলে এক্সাক্ট ট্রিটমেন্টটা কিন্তু করণীয়। তাহলে কারোর যদি এরকম ব্যথা হয়, সে মেক্সিমাম ৫ থেকে ১০ দিন ওষুধ খেতে পারে। তার বেশি দিন কিন্তু শুধুমাত্র ওষুধ কন্টিনিউ করা উচিত নয়। যেটা আমরা ভীষণ ইম্পোর্টেন্ট একটা প্রশ্ন, যে তাদের সাধারণ ব্যথা হচ্ছে, ওষুধ খেয়ে নিচ্ছেন, বা একটু আগে বললাম ৫ থেকে ১০ দিন ম্যাক্সিমাম ওষুধ খেতে পারেন, প্যারাসিটামল খেতে পারেন, বা সবথেকে সেফ মেডিসিন। কিন্তু কি উপসর্গ হলে আপনি সতর্ক হবেন? এমন হচ্ছে কারুর কোমরে ব্যথা হচ্ছে, হাঁচলে কাশলে পরে কোমরে ব্যথা বেড়ে যাচ্ছে। এটা ভীষণ ইম্পোর্টেন্ট। কারণ হাঁচলে কাশলে বেড়ে যাচ্ছে কেন? হাঁচলে বা কাশলে পরে আমাদের পিঠের এবং শরীরের স্পাইনাল ক্যানালের মধ্যে প্রেশার বাড়ছে। এই প্রেশারটা আমরা যখন আমরা আ যখন আমরা আ আ আমরা যখন বিভিন্ন রকম পটি করি, বা যখন কি করি আমরা প্রচন্ড প্রেশার দিই, তাই না? আমরা গ্লটিস বন্ধ করে, যেটাকে আমরা বলি ভালসাল বা ম্যাটারা। তাই হাঁচলে কাশলে পরে সেম জিনিস হচ্ছে। এই জিনিসটা যখন হচ্ছে, তাতে যদি কোমরের ব্যথাটা বেড়ে যায় অথবা ইলেকট্রিক কারেন্টের মতো ব্যথাটা নেমে আসে, একটু আগেই বললাম, যদি কারুর এরকম হাঁচলে কাশলে ব্যথা বাড়ে বা ইলেকট্রিক কারেন্টের মতো ব্যথা পায়ের আঙুল অব্দি, পায়ের নিচ অব্দি চলে আসে, তাহলে তার বুঝতে হবে যে তার শিরার উপরে চাপ আসছে এবং তাহলে তার স্পাইনাল ক্যানালের মধ্যে কোনো কিছু একটা স্পেস অকুপাইং লিশন হচ্ছে, অর্থাৎ কোনো একটা কিছু জিনিস গিয়ে শিরাটার উপর জায়গাটাকে অধিকার করে আছে। সেটা কি হতে পারে? সেটা একটা দুটো ভার্টিব্রার মধ্যে যে নরম জিনিসটা, জেলির মতো পদার্থ, অর্থাৎ যেটাকে বলে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এই ডিস্কটা কিন্তু বেরিয়ে আসতে পারে। কারো যদি সামনে ঝুঁকে কাজ করে, বিশেষ করে লিফটিং স্ট্রেন, সামনে ঝুঁকে যারা ওজন তোলেন, তাদের ভীষণভাবে সতর্ক হবেন। ওজন আইডিয়ালি কিন্তু সামনে ঝুঁকে তোলা উচিত নয়।
উচিত ওজন যদি কেউ মেঝে থেকে তুলতে চান, সবসময় পাশ থেকে তুলবেন। সোজা হয়ে দাঁড়িয়ে একটু সামনে একটু হাঁটুটা ভাঁজ করে সাইড থেকে তুলবেন। যদি ওজন বইতে হয় ২ হাতে সমান, সমান বইবেন। এবং ওজনটাকে হাতে যে ওজন বইবেন, হাতটাকে একটু পিছন দিকে নিয়ে বইবেন। সামনের দিকে সামনে ঝুঁকে কখনো ওজন বওয়া চলবে না, অথবা সামনে ঝুঁকে মেঝে থেকে কিছু তুলতে যাবেন না। তুলতে গেলে কিন্তু ওই যে দুটো ভার্টিব্রার মধ্যে যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক যেটা রয়েছে, জেলির মতো পদার্থ, সেটা কিন্তু বেরিয়ে এসে শিরার উপরে চাপ দিতে পারে এবং সেক্ষেত্রে হাঁচলে-কাশলে ব্যথা বেড়ে যায়। এটা একটা ভীষণ ইম্পোর্টেন্ট। নেক্সট হচ্ছে যে কারোর যদি দেখা যায় যে সেনসেশন কমে যাচ্ছে। একটু আগেই বললাম যে নার্ভের উপর প্রেশার পড়লে কি হয়? দুটো হাঁটতে পাটা ভারী হয়ে যায়। বা দেখা গেল মনে হচ্ছে যে পাটা হাঁটতে সে মনে হচ্ছে তুলোর উপর হাঁটছে। অর্থাৎ হাঁটলে পরে পায়ে সেনসেশন পাচ্ছে না। অথবা দেখা যাচ্ছে তার পেটের মধ্যে মনে হচ্ছে যেন কেউ বেল্ট লাগিয়ে রেখেছে। এত ব্যথা হচ্ছে কোমরের চারিদিকে মনে হচ্ছে এত ব্যথাটা যেন মনে হচ্ছে কিছু একটা দড়ি দিয়ে বেঁধে আছে। এই ধরনের অসুবিধা যদি হয়, অর্থাৎ একটা স্পেসিফিক ভাইরাল ইনফেকশন হয়, যেটাকে বলে গুলেন-বারের সিনড্রোম, একটা ভাইরাল ইনফেকশন হয়। এই তো ইনফেকশন এর যে পলির্যাডিকুলোপ্যাথি, এরা অনেকগুলো নার্ভকে একসঙ্গে ইনফেকশন করে এবং যার ফলে মনে হয় যেন পেটের মধ্যে সারা কোমরের মধ্যে একটা জোরে একটা কেউ বেল্ট বেঁধে আছে। এই ধরনের সমস্যা যদি কারোর হয়, তার কিন্তু সতর্ক থাকতে হবে। আর এর সঙ্গে আগেই বললাম যে সিস্টেমিক সিম্পটমস, অর্থাৎ সারা শরীরের ব্যথা কিছুতেই তার কমছে না, অনেকদিন ধরে ভুগছে, তার খিদে কমে যাওয়া, তার ওয়েট কমে যাওয়া, এই ধরনের অসুবিধাগুলো যদি হয়, সঙ্গে তাকে কিন্তু সতর্ক থাকতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম কোমরে ব্যথা কেন হয়, বিভিন্ন কারণে কোমরে ব্যথা হতে পারে এবং কোমরে ব্যথা বিভিন্ন উপসর্গ যেগুলি আসে আমাদের শরীরে, সেগুলো কিন্তু কোনোটা অবহেলা করা উচিত নয়। কারণ কোমরে ব্যথাটা কিন্তু কোনো বয়স মানে না, এটা যে কোনো বয়সের মানুষের হতে পারে, কম বয়সী থেকে শুরু করে বেশি বয়সের মানুষের হতে পারে। এবং কম বয়সীদের যারা হচ্ছে তাদের বিভিন্ন রকম আমরা টিপস বললাম, এগুলো যদি কেউ মেনটেন করে, তারা কিন্তু এই কোমরে ব্যথা থেকে বিভিন্ন রকমভাবে নিরাময় হতে পারে। এবং বিভিন্ন বিভিন্ন যে অসুখ যেগুলো আমরা যেটা বললাম, ডিফারেন্ট ডিস্ক প্রোল্যাপস, তার থেকে পা অবশ্যই যেতে পারে, তার থেকে তারা বাঁচতে পারে। তো বন্ধুগণ, আজকে আমরা যেটা আলোচনা করলাম কোমরে ব্যথা, এবং এই কোমরে ব্যথা আপনারা জানেন যে আমাদের চলাই জীবন, অর্থাৎ আমার থেমে থাকার আর এক নাম হচ্ছে মৃত্যু। এবং কোমরে ব্যথা যাদের থাকে না, তারা কিন্তু দীর্ঘ এবং সুস্থ জীবন তারা ভোগ করতে পারে। বিভিন্ন জায়গায় তারা তাদের গতিবিধি খুব সুন্দরভাবে তারা করতে পারে। কিন্তু কোমরে ব্যথার কারণে অনেকেই মানুষের ধীরে ধীরে গতিবিধি আস্তে আস্তে কমতে থাকে, ইভেন তারা পঙ্গু হতে পারে, বেডরিডেন হয়ে যেতে পারে। এবং সেই কারণে আমরা যেটা আজকে সকলকেই আমরা এই বার্তা দিতে চাই, আমরা বলি যে কোমরের জোর, মানুষের জোরটা নির্ভর করে তার শরীরের কোমরের জোর কতটা আছে। এবং সেই কোমরের জোর বাড়ানোর জন্য আপনারা সকলেই সতর্ক থাকবেন। এবং আমার আশা করি আমার এই পরামর্শগুলো মেনে চললে আপনারা একটা সুস্থ স্বাভাবিক জীবন লাভ করবেন। ধন্যবাদ।